আচ্ছা, আপনারা সবাই তো আমার ল্যাপটপ স্ক্রিন দেখতে পাচ্ছেন। জি দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এই কোশ্চেনটা একটু স্টাডি করি। কোশ্চেনটা হলো, কত সালের কোশ্চেন একটু দেখি। এপ্রিল 15। আচ্ছা, দেখেন, এ কম্বাইন ফুটিং ফর টু কলামস শ্যাল বি ডিজাইন, অর্থাৎ দুইটা কলামের জন্য একটা কম্বাইন ফুটিং ডিজাইন করতে বলছে। বোথ কলামস আর 24x24। ওয়ান কলাম ক্যারিজ লোড দিছে ওয়ার্কিং অবস্থায়, অর্থাৎ আনফ্যাক্টরেড অবস্থায়, ইজ জাস্ট অন দ্য এজ লাইন অফ প্রপার্টি, অর্থাৎ এই যে এখানে দেখাচ্ছে এজ লাইন অফ প্রপার্টি। হ্যাঁ, ভাইয়া কে একজন মিউট করে নাই মনে হয়। আচ্ছা, একটু 1 মিনিট। আচ্ছা, এরপরে কি আছে? ইজ জাস্ট অন দ্য, অর্থাৎ এখানে প্রপার্টি লাইনটা বলছে। ওকে, তারপরে আদার কলাম, আদার ওয়ান ইজ 24 feet away on centers as shown in figure, অর্থাৎ এটা সেন্টার থেকে 24 feet away আছে এই কলামটা। ওকে, দ্য কলাম বি, the second column B carries total load of 300, keep working. Okay, আচ্ছা, এখন এই কলাম, এইটা হলো এ কলাম, এটা হলো বি কলাম। এ কলামের ডেড লোড এবং লাইভ লোড আলাদা আলাদা করে, অর্থাৎ সেপারেট করে করে দিছে। হ্যাঁ, বি কলামের ডেড লোড লাইভ লোড সেপারেট করে দিছে। ম্যাটেরিয়াল স্ট্রেংথ দিছে, তারপরে দিছে কি দ্য অ্যালাউবল বেয়ারিং ক্যাপাসিটি অফ সোয়েল 5 kSF দিয়ে দিছে। ডিজাইন দ্য কম্বাইন ফুটিং অ্যান্ড মেক নিট স্কেচ শোয়িং অল দ্য রেইনফোর্সমেন্ট ইউজ ডিজাইন বাই ইউএসডি। ঠিক আছে, অর্থাৎ এই হলো অবস্থা। এখন এটা আমরা মোটামুটি চেক দেব যে আমাদের 2-3টা কন্ডিশন থাকে যে এটা আসলে স্টেপ হবে নাকি। আচ্ছা, একটা কন্ডিশন আছে এখানে, আমি বলি যে যদি আমাদের ডিস্টেন্স, ঠিক আছে, 22 ফিট থেকে বেশি হয়, একটা কলামের সেন্টার থেকে আর একটা কলামের সেন্টারের ডিস্টেন্স যদি 22 ফিট থেকে বেশি হয়, ঠিক আছে, তাহলে আমরা সেটা কি করব, ইকোনমিক্যাল চিন্তা করলে স্ট্র্যাপ ফুটিং ডিজাইন করব। হ্যাঁ, এটা কোনো একটা বইতে লেখা দেখছিলাম, বাট আর একটা বিষয় আছে, আপনার হচ্ছে প্রপার্টি লাইনের যে কলাম পড়বে, এই কলামের লোড যদি বেশি হয় হ্যাঁ, ইনার কলাম থেকে, তাহলে সেটা স্টাফ হয়। মূল আসলে থিমটা এটাই, কারণ ইনার কলামে লোড বেশি হওয়ার কথা, হুম, বাট যদি প্রপার্টি লাইনে লোড বেশি থাকে তাহলে মাস্ট বি এটা স্টাফ। মাস্ট বি স্টাফ, বাট যদি কাছাকাছি হইতো তখন কিন্তু স্টাফ করতে পারতেন না, কারণ ফুটিং এর এরিয়া যেটা 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 আসতো সেটা দিয়ে অলরেডি ওভারল্যাপ করে দিত। বুঝছেন? এটার কারণে আমি এইটা এইটা মানে এক জায়গায় কোচিং করছিলাম, হ্যাঁ, হ্যাঁ, উনি এটাই বলছিলেন
আচ্ছা, যদি ওভারল্যাপ করে তাহলে আপনি স্ট্র্যাপ করবেন কি? স্ট্র্যাপ মানে কি? দুইটাকে ফুটিং এ দিয়ে দুইটা ফুটিংকে একটা বিম দ্বারা কানেক্টেড করা। সেটা ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে প্রপার্টি লাইনের কলামেতে লোড সাধারণত প্র্যাকটিক্যালি কম থাকে, যদি বেশি থাকে সেক্ষেত্রে আমরা স্টাফ চিন্তা করতে পারি না, আদারওয়াইজ অন্য কন্ডিশনে দেখতে হবে। হ্যাঁ, স্ট্র্যাপ বলতে আমরা এর আগে যেটা করছিলাম, ট্রাপিজয়েডাল ফুটিং একটা করছিলাম না? রেক্টাঙ্গুলার যেটা করছি সেটা তো না না, প্রপার্টি লাইনে যেটা যে কলাম, ওই কলামে লোড বেশি ছিল তো। এই যে ট্রাপিজয়েডাল ফুটিং যেটা করছিলাম, এটা আপনাদের মনে আছে কিনা দেখেন। এটাও কিন্তু প্রপার্টি লাইন বলে দিছিল। এটা কি আমরা চাইলে কি ইয়া করতে পারতাম, স্ট্যাপ করতে পারতাম? এখানে মানে এটা স্টাফের ভিতরে পড়ে কিনা এটা তো আমরা চেক করি না এই সময়, আমরা রেক্টাঙ্গুলার সাথে কম্পেয়ার করছিলাম যার কারণে ট্রাপিজয়েডাল আসছে। আচ্ছা, আমরা এরকম করছিলাম, আপনার মনে আছে কিনা? এক্স প্রাইম পাইছিলাম কত ফিট জানো? 7 ফিট না? কন্ডিশন যে দেখছিল ভাইয়া তো হ্যাঁ। সবগুলো কন্ডিশন। তারপরে আমাদের এইখান থেকে এটা ছিল হলো কত, সেন্টার টু সেন্টার হলো 17 ফিট ছিল মেবি। তাহলে 17 ফিট ছিল কি এল, তাহলে এল বাই 3 করছিলাম। হ্যাঁ, এল বাই 3 করছিলাম, কত হয়েছিল মনে আছে কিনা? 6.6। 5.66 ভাইয়া, 5.66 মনে হয়। আচ্ছা, 5.66 ধরেন, আপনাদের টাইম ধরে নিলাম 5.66 বা 6-7 ফিট। তারপরে এল বাই টু ছিল কত, 8.5 না? 8.5 হ্যাঁ, তাহলে আমাদের তো এই কন্ডিশন, হ্যাঁ আমাদের কন্ডিশন ছিল কত, এল বাই 3 লেস অর ইকুয়াল টু এক্স প্রাইম, লেস অর ইকুয়াল টু এল বাই 2। তাহলে তো মিলে যাচ্ছে এই কন্ডিশনে। এই কন্ডিশনে মিলছিল, এই কারণে ট্রাপিজয়েডাল ধরছিলাম, বুঝছেন? আবার এই কন্ডিশনে যদি মিলার পরে দেখা যাচ্ছে যে এটা যদি 22 ফিটের চেয়ে বেশি হয়, হ্যাঁ, একটা বইতে আমি পাইছিলাম। দুঃখের বিষয়, আমি ওই সময় যখন স্টাডি করছিলাম তখন আর কি রাখা হয় না এই ডকুমেন্টটা, থাকলে হয়তো আপনাদের ভালো করে দেখাইতে পারতাম জিনিসটা। 22 ফিটের থেকে যদি বেশি হয়, হ্যাঁ, সেন্টার টু সেন্টার, তাহলে সেটা ডিস্টেন্স যথেষ্ট বেশি। এই কারণে ইকোনমিক চিন্তা ভাবনা করে কি করতেছি, দুইটা ফুটিং আসতেছে, দুইটা ফুটিংকে আমরা জাস্ট একটা বিম দিয়ে কানেক্ট করে দিচ্ছি। এটা ইকোনমিক চিন্তা করে, এটা হলো ছিল ওই বইয়ের মানে মূল থিমটা। ওই 22 ফিটের বেশি হলে এরকম থিম ছিল, হ্যাঁ? আচ্ছা, আর একটা থিম তো আমি বলছি যে ইয়াটা যদি আপনার, হ্যাঁ যদি আপনার রেকর্ডিং কি আরম্ভ করছেন? রেকর্ডিং? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। যদি আমাদের এক্স প্রাইমটা কি হয়, এল বাই 3 থেকে ছোট হয়, তাহলে তখন হলো আমাদের স্ট্র্যাপ হবে, হ্যাঁ, ঠিক আছে? আবার একটু বলেন তো কথাটা, একটু প্লিজ রিপিট করেন একটু। এক্স, এই যে এক্স যেটা আছে, এক্স প্রাইম, ঠিক আছে? হ্যাঁ, এক্স প্রাইম যদি এল বাই 3 থেকে ছোট, দেখেন হ্যাঁ, এখানে কিন্তু এক্স প্রাইমটা এল বাই 3 থেকে বড় হবে, হ্যাঁ, কিন্তু এটার উল্টা কন্ডিশন যদি ঘুরে যায়, হ্যাঁ, কন্ডিশন ঘুরে গেলে তখন আমাদের হলো স্ট্র্যাপ। এই দুইটা কন্ডিশন মনে রাখবেন স্ট্র্যাপের ক্ষেত্রে। এক হলো 22 ফিট থেকে বড় হবে সেন্টার টু সেন্টার, কলাম সেন্টার টু সেন্টার, আর এক হলো এই কন্ডিশন। এই দুইটা কন্ডিশনে হলে স্ট্র্যাপ। যদি এইটা থেকে যে মানে এই কন্ডিশন যদি এরকম হয়, এল বাই 3 যদি কোনো কারণে এরকম হয়, এক্স প্রাইম থেকে কি হচ্ছে, ছোট হচ্ছে, এক্স প্রাইম থেকে ছোট হচ্ছে, এই কন্ডিশনে আসতেছে, তারপরেও যদি এই কন্ডিশন ফলো করে, অবশ্যই এই কন্ডিশনটাকে প্রায়োরিটি দিতে হবে। দুইটার যে কোনো একটা ফলো করলেই সেটাকে প্রায়োরিটি দিয়ে স্টপ করতে হবে, বুঝছেন? আচ্ছা, যাই হোক, আমার মনে হয় এখানে আপনারা বুঝছেন। তারপরে যদি কারো সমস্যা থেকে থাকে তাহলে গ্রুপে বললেন, আমি চেষ্টা করব ইনস্ট্যান্ট বলে দেওয়ার। আচ্ছা, তাহলে আমরা ওই কোশ্চেনটা করি, হ্যাঁ, ওকে। হ্যাঁ, এখন এইটা একটু খেয়াল করেন, সরি এটা তো করাইছি, দুঃখিত, এটা না তো। আচ্ছা, তাহলে আমরা দেখতেছি যে এটা কি 22 ফিট থেকে বড়,
তাহলে ডাইরেক্টলি আমরা এত চেক টেক দেব না, ডাইরেক্টলি আমরা কি করব, স্টাফ করে ফেলবো। ঠিক আছে, ওকে। যদি স্টেপ করা লাগে তাহলে স্টেপ করতে থাকি, আমরা দেখি কি কি করা যায় স্টেপে। আচ্ছা, এখানে আমরা গিভেন ডাটাগুলো লিখে নিছি। ঠিক আছে, কনক্রিটের স্ট্রেংথ, কনক্রিট স্ট্রেংথ, স্টিল স্ট্রেংথ, তারপর অ্যালাউবল বেয়ারিং ক্যাপাসিটি অফ সোয়েল। ওকে, এখানে প্রথম কথাই বলে দিছি, দেখেন স্টার মার্ক করে দিলাম। হ্যাঁ, সিন্স দ্য সেন্টার টু সেন্টার কলাম ডিস্টেন্স কি 24 ফিট, যেটা 22 ফিট থেকে বড়। ঠিক আছে, 22 ফিট থেকে বড়, এই কারণে সো স্টেপ ফুটিং ইজ মোর ইকোনমিক্যাল দ্যান আদার। ঠিক আছে, তাহলে ডাইরেক্টলি আমরা এই কন্ডিশনটা দিয়ে স্টেপ ফুটিং ডিজাইন করে ফেলবো। ওকে, এখন স্টেপ ফুটিং ডিজাইন করতে হলে আপনাকে এই ফিগারটা সম্পর্কে অবশ্যই আইডিয়া রাখতে হবে, ক্লিয়ার আইডিয়া। দেখেন স্টেপ ফুটিং কি হচ্ছে, এখানে একটা ফুটিং, এখানে একটা ফুটিং, দুইটা ফুটিং ইজ কানেক্টেড বাই এ স্টেপ বিম। আচ্ছা, ওকে, তাহলে আমরা এই ফুটিংটাকে স্কোয়ার করাটা কঠিন। এই ফুটিংটা স্কোয়ার করতে গেলে অবশ্যই সফটওয়্যার ইউজ করতে হবে। ঠিক আছে, সফটওয়্যার ইউজ না করে আপনি কখনোই এটা স্কোয়ার করতে পারবেন না। কমপক্ষে 8-10 বার ট্রায়াল দিতে হবে, তাও মিলবে কিনা সন্দেহ আছে। তবে সফটওয়্যার ইউজ তো আর আপনি এখানে করতে পারতেছেন না, এখানে আপনাকে ম্যানুয়ালি করতে হচ্ছে। তাহলে এই ফুটিংটা অবশ্যই রেক্টেঙ্গুলার করবে না, রেক্টেঙ্গেল। হ্যাঁ, আর এটা স্কোয়ার অটোমেটিক চলে আসবে। আচ্ছা, অর্থাৎ হ্যাঁ, বি ফুটিংটা স্কোয়ার অটোমেটিক চলে আসবে, অর্থাৎ L2 ইকুয়াল টু B2 অটোমেটিক আসবে। ঠিক আছে, কিন্তু এখানে B2 আর হলো B1 আর হলো L1 সেম ডাইমেনশন হবে না। সেম ডাইমেনশন করতে গেলে অবশ্যই আপনাকে এক্সেলের কিছু ডিজাইন, এক্সেল শিট আছে ডিজাইন করার জন্য, ফাউন্ডেশন ডিজাইন করার জন্য, সেই এক্সেল শিটগুলো ইউজ করে স্কোয়ার করা যায়। বুঝছেন? অতএব আপনি যেহেতু এক্সেল পাচ্ছেন না, এখানে এক্সেল শিট পাচ্ছেন না, অতএব আপনি এত মানে ঝামেলা অ্যাভয়েড করার বাদ করে, মানে ঝামেলা না করে এটা রেক্ট্যাঙ্গুলার করেন। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন ডেড লোড লাইভ লোড দিয়ে দিচ্ছে, দুটো যোগ করে হচ্ছে কত, 600। যদি এটা দুটাকে ফ্যাক্টর করেন তাহলে পাবেন 800। ঠিক আছে, 1.2 ইন্টু 400 প্লাস 1.6 ইন্টু 200, ক্যালকুলেটর চাপ দিলে এটা চলে আসবে 800। হ্যাঁ, আচ্ছা, এগুলো কি নিচে লেখা আছে? হ্যাঁ, নিচে লেখা আছে, নিচে কি দেখি লেখছি। আচ্ছা, যাই হোক, এখানেও দুইটা লোড ফ্যাক্টর করে নেবেন, ফ্যাক্টর করে নিলে হবে 300 লোড আসবে 400। আচ্ছা, এই লোডগুলো লিখে ফেললেন, তারপরে আপনার এই যে এখানে যে ডাইমেনশনগুলো দেওয়া আছে সেগুলো একটু এন্ট্রি করবেন। এটা সম্পর্কে অবশ্যই ভালো ধারণা রাখতে হবে, না হলে কিন্তু এটা ঝামেলায় পড়ে যাবেন। এখন কথা হলো, দেখেন আমরা সাধারণত জানি যে ফুটিং এর লোড এবং কলামের লোড। ফুটিং এর লোড বলতে এরকম, মানে জিনিসটা এরকম, সিজি অফ ফুটিং, হ্যাঁ, সিজি অফ ফুটিং আর হলো সিজি অফ কলাম বা লোডের সিজি একই জায়গায় হওয়ার কথা। যদি সেটা একই জায়গা না হয়, যে অর্থাৎ আমরা এরকম করেছিলাম যে সিঙ্গেল ফুটিং এর ক্ষেত্রে কলামের সিজি বলতে কলামের সিজি দিয়েই তো লোড আসতেছে, অর্থাৎ লোডের সিজি আর কলামের সিজি একই হচ্ছে। হ্যাঁ, আর ফুটিং এর জিওমেট্রিক সিজি, নট জিওমেট্রিক সিজি বলতে আমাদের এই লেনটা যেটা আছে তার অর্ধেকে সিজি অবস্থান করবে, সেটাকে বলা হচ্ছে জিওমেট্রিক সিজি। ঠিক আছে, দুইটার সিজি নর্মালি একই রাখা হয় ফুটিং ডিজাইনের ক্ষেত্রে। হ্যাঁ, ফুটিং ডিজাইনের একটা হলো অ্যাজাম্পশন, বা যেগুলো সিঙ্গেল ফুটিং আছে সেগুলোর অ্যাজাম্পশন হচ্ছে
লোডের সিজি আর হলো ফুটিং এর, হ্যাঁ ফুটিং এর জিওমেট্রিক সিজি একই অবস্থানে অবস্থান করবে। ঠিক আছে। আচ্ছা, যদি একই অবস্থানে অবস্থান না করে, তাহলে যদি এরকম চেঞ্জ হয়ে যায়, দেখা যাচ্ছে যে এখানে লোডের সিজিটা এখানে এসে পড়ছে আর জিওমেট্রিক সিজি এখানে আছে, তাহলে এই সিজির মধ্যে যে গ্যাপ আসতেছে এটা হলো ইসেন্ট্রিসিটি আসতেছে। হ্যাঁ, লোডের সিজি আর ফুটিং এর সিজির মধ্যে যে পার্থক্য আসতেছে বা ডিফারেন্স আসতেছে, এই ডিফারেন্সটা ইসেন্ট্রিসিটি বলতেছি আমরা। ঠিক আছে। আচ্ছা, এই ইসেন্ট্রিসিটি নরমালি সিঙ্গেল ফুটিং এর ক্ষেত্রে অ্যালাউয়েবল না, গ্রহণযোগ্য না। তারপরে মাঝে মধ্যে ডিজাইন করা যায়, একটু ঝামেলা মানে কস্টলি। আচ্ছা দেখেন, আমাদের এই লোডের সিজি কি আসলো, এইটা, আর লোডের সিজি না, দুঃখিত, এটা হলো জিওমেট্রিক সিজি। এইটা হলো আমাদের জিওমেট্রিক সিজি। হ্যাঁ, R1 যেখানে কাজ করতেছে সেটা হলো জিওমেট্রিক সিজি। হ্যাঁ, আর লোডের সিজি হলো কলামের সিজি। হ্যাঁ, হ্যাঁ, কলামের সিজি আর লোডের সিজি একই। এখানে R1টা কি আমাদের রেজাল্টেন্ট ফোর্স? হ্যাঁ, রেজাল্ট্যান্ট ফোর্স, অর্থাৎ রেজাল্ট্যান্ট ফোর্স এরকম যে এই ফুটিং এর উপর সোয়েল একটা ফোর্স মানে দিচ্ছে, ফুটিং এর উপর সোয়েল একটা আপওয়ার্ড ফোর্স দেবে। হ্যাঁ, সেই ফোর্সের সিজি এটা। ঠিক আছে। অর্থাৎ সোয়েল যে ফোর্সটা দিচ্ছে এই ফুটিং এর উপরে, টোটাল ফোর্সের সামেশনই হচ্ছে R1। ঠিক আছে। আবার একইভাবে এই ফুটিং এর উপর যে সোয়েলটা ফোর্স ক্রিয়েট করতেছে বা আপওয়ার্ড প্রেসার দিচ্ছে, সেই প্রেসারের সামেশন হচ্ছে R2। আচ্ছা, ওকে, তাহলে আমরা এটা এই ডাইমেনশনটা মোটামুটি এইভাবে অ্যারেঞ্জ করে নেব। তাহলে এই সিজি টু সিজির মধ্যে পার্থক্য হচ্ছে কি, ইসেন্ট্রিসিটি। তাহলে আমরা এইখান থেকে এটা পাচ্ছি কত, দেখেন এইখানে যেটা এই সেন্টার থেকে এই সেন্টার আছে 24 ফিট, তাহলে আমরা এইটুকু যদি বাদ দিয়ে দেই, সেন্টার থেকে এই ইটা বাদ দিয়ে দেই, তাহলে এটা পাচ্ছি হলো 24 মাইনাস ইসেন্ট্রিসিটি। হ্যাঁ, ঠিক আছে। এইটা নিয়ে মনে হয় কারো কোনো কোশ্চেন থাকার কথা না। তারপরে জাস্ট এই ফিগারটা সম্পর্কে আইডিয়া রাখবেন ভালো। ওকে, এরপরে কি করবেন, দেখেন লোডগুলো যোগ করলেন, এ কলামের লোড, তারপরে বি কলামের লোডগুলো যোগ করলেন, এ কলামের লোডগুলো ফ্যাক্টর করলেন, বি কলামের লোডগুলো ফ্যাক্টর করলেন, ফ্যাক্টরেড লোড টোটাল যোগ করে এইটা 1200 পাচ্ছেন, পিইউ এ পিইউ বি। আনফ্যাক্টরেড লোড 600 আর 300 যোগ করে পাচ্ছেন 900। ঠিক আছে। আচ্ছা, যোগ করে পাইলেন এইটা, তাহলে আলটিমেট রেশিও, ঠিক আছে, পিইউ অর্থাৎ ফ্যাক্টরেড লোড ডিভাইডেড বাই আনফ্যাক্টরেড লোড, তাহলে এটা পাচ্ছেন আলটিমেট রেশিও। হ্যাঁ, এই আলটিমেট রেশিও দিয়ে সোয়েল প্রেসারকে গুণন করবেন। সোয়েল প্রেসার ছিল কত, কিউএ ছিল 5 KSF, তাহলে 5 KSF গুণন এই ভ্যালুটা 4/3। ঠিক আছে, তাহলে এটা পাচ্ছেন। হ্যাঁ, এতটুক পর্যন্ত মনে হয় মানে গতানুগতিক মুখস্থর মতো, প্র্যাকটিস করে মনে রাখবেন জাস্ট। ঠিক আছে। এই বিষয় নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন থাকার কোনো কথা না। তাহলে আপনি এইবার আবার একটা সেকশন কাটলেন, সেকশন কেটে আপনি সেকশনের এলিভেশনটুকু দেখাবেন। সেকশনে যখন এলিভেশন দেখাবেন তখন এরকম দাঁড়াবে। ঠিক আছে। দেখেন এইখানে একটা কলামের সাথে এরকম ফুটিং আছে, এখানে একটা ফুটিং আছে। ওকে, ফুটিংটাকে কানেক্ট, কলাম টু কলামকে কানেক্ট করছেন এরকম একটা স্টেপ বিম দিয়ে। ঠিক আছে। আচ্ছা, এটার একটা কনসেপ্ট, এই যে এখানে যে প্ল্যান দিছি আমরা, এটার একটা মেজর কনসেপ্ট, এই কনসেপ্টটাকে কিন্তু অবশ্যই খুবই গুরুত্ব দিয়ে মানে মনে রাখবেন যে এই স্টেপ বিমের নিচে প্রেসারটাকে নেগলেক্ট করা হয়। হ্যাঁ, প্রেসার, সোয়েল প্রেসার শুধু রাখা হয় এই ফুটিং এর নিচে, আর স্টেপ বিমটাকে এমন ভাবে প্লেস করতে হয়
যে এর নিচে কোনো সোয়েলের প্রেসার আসবে না, এই বিমের নিচে কোনো সোয়েলের প্রেসার আসবে না। বুঝছেন? এটা একটা মেজর কনসেপ্ট বা অ্যাজাম্পশন। ঠিক আছে? মানে এটা যেহেতু ফুটিং এর টপ থেকেই কাস্টিং হয়, অর্থাৎ হুম। ফুটিং এর ডেপথ থেকে এটা কম থাকে হাইটটা, ডেপথ বিষয়টা অনেক কি এরকম? হ্যাঁ, ডেপথ অনেক সময় বেশিও থাকতে পারে, বাট ফুটিংটাকে সরি এই বিমটাকে যখন আমরা প্লেস করব, ঠিক আছে, তো- বিমটা যদি আমার ফুটিং এর চেয়ে বেশি গভীর হয় তখন তো আলটিমেটলি প্রেসার পাবে সয়েলে। আলটিমেটলি প্রেসার পেতে পারে, কিন্তু আমরা স্পেসিফিকলি এটাকে কনস্ট্রাকশন করব, ঠিক আছে, যে এটার নিচে কোনো প্রেসার ডেভেলপ করবে না। তাহলে ওইখানে আমরা কি করতে পারি, এখানে আমরা গর্ত করে মাটিটা সরাই দিতে পারি, ফুটিংটা জাস্ট ওইভাবে প্লেস করে। ঠিক আছে, এটা হলো মেজর অ্যাজাম্পশন। তাহলে প্রেসারটা কাজ করবে ফুটিং এর নিচে, এই তো? হ্যাঁ, প্রেসার মূলত কাজ করবে ফুটিং এর নিচে, স্টেপ বিমের নিচে প্রেসার কাজ করবে না। ঠিক আছে, আচ্ছা, ওকে। তাহলে আমরা যদি এই জিনিসটা করি, তাহলে দেখেন এই বিমের নিচে কোনো প্রেসার দেখাবো না। ঠিক আছে, অনেক সময় এটা এরকম হয়ে যায়, এরকম ভাবে অনেক সময় কনস্ট্রাকশন করে। ঠিক আছে, কিছু কিছু ফিগার এরকম হয়, হ্যাঁ, ফুটিং এর নিচে চলে যায়। ঠিক আছে, আমি তো মোটামুটি অনেকগুলো বই ঘাটাঘাটি করার পরে এই সলিউশনগুলো দেখছি। সেটা এরকমও দেখছি, হ্যাঁ, এরকমও দেখছি। আচ্ছা, যাই হোক, এখন কথা হলো আমরা মূলত স্ট্যাপ বিমের নিচে প্রেসার দিচ্ছি না, প্রেসার দিচ্ছি ফুটিং এর নিচে, ফুটিং এর নিচে। ঠিক আছে, আচ্ছা, প্রেসার দেওয়ার আগে আমরা ফুটিং এর সাইজগুলো আগে সিলেক্ট করে নেব। ঠিক আছে, তার মানে আমরা এই যে ডায়াগ্রামটা আঁকাইছি, এই ডায়াগ্রামটা আগে আমরা আঁকাইতে যাব না। ডায়াগ্রাম আঁকানোর জন্য আমরা জায়গা রেখে দিতে পারি অথবা পরে আঁকাতে পারি, নো প্রবলেম। ঠিক আছে, তার মানে এটা আমরা আগেই আঁকাবো না। ঠিক আছে, তার মানে এটা পরে কাজ, পরে আমাদের যে কাজটা করতে হবে এই কাজটা আগে করব, এই কাজগুলো আগে করে আসবো। হ্যাঁ, আচ্ছা, এই কাজ যদি আগে আমরা করতে যাই তাহলে আমরা একটু ফিগারের দিকে চলে যাই। আচ্ছা, এমন ভাবে ফিগারটা আছে, আচ্ছা, এখানে যে কাজটা করবেন আপনারা, প্রথমে এই কলামের সেন্টারে মোমেন্ট নেবেন। ঠিক আছে, তাহলে বি কলামের সেন্টারে যদি মোমেন্ট নেন, তাহলে এই ফোর্স এবং এই ফোর্স দুটোই জিরো হয়ে যাবে। ঠিক আছে, জিরো হয়ে গেলে এই ফোর্স এবং এই রিয়াকশন আর কি আসতেছে, আর কিছু আসতেছে নাই। তাহলে আমরা যদি এখানে মোমেন্ট নেই, এটাকে ধরেন কি নিলাম, টেকিং মোমেন্ট এম অফ বি কলামের সেন্টারে নিলাম ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা লিখতে পারি R1 ইন্টু R1 কি করতেছে, এটা এই পয়েন্টের সাপেক্ষে ক্লকওয়াইজ মোমেন্ট তৈরি করতেছে। তাহলে R1 ইন্টু ডিস্টেন্স কত দেখেন, R1 এই জায়গা থেকে ডিস্টেন্স আছে 24 মাইনাস, হ্যাঁ 24 মাইনাস ই। ওকে, বসান। তারপরে কি করছেন, এই ফোর্সটা কি এই পয়েন্টের সাপেক্ষে অ্যান্টিক্লকওয়াইজ মোমেন্ট তৈরি করবে। তাহলে মাইনাস ওইটা কত 800। ঠিক আছে, আচ্ছা, ইন্টু ডিস্টেন্স কত 24, হ্যাঁ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে R1 এর একটা মান বের করে ফেলতে পারতেছেন। R1 ইকুয়াল টু 800 ইন্টু 24 ডিভাইডেড বাই 24 মাইনাস ই। এটা একটা ইকুয়েশন দ্বারা ইন্ডিকেট করলেন। ঠিক আছে, বুঝতেছেন তো নাকি? জি, আগান। আচ্ছা, তারপরে কি করবেন, এইখানে মোমেন্ট নেবেন, এটা তো আপনার পেয়ে গেছেন তাই না? তাহলে এইখানে মোমেন্ট নিলে আমরা এইটা পাবো এখন। ওকে, আচ্ছা, মোমেন্ট নেন সামেশন অফ
MR1 ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে 800টা কি করতেছে, মাইনাস অ্যান্টিক্লকওয়াইজ মোমেন্ট তৈরি করতেছে, মাইনাস 800 ইন্টু ইসেন্ট্রিসিটি, অর্থাৎ এখান থেকে এটুকুর দূরত্ব ই। আচ্ছা, তারপরে কি করতেছেন, এটা কি করতেছে, উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ এটার জন্য ক্লকওয়াইজ মোমেন্ট তৈরি করতেছে। 400 ইন্টু কত, 24 মাইনাস ই, মানে এখানে মোমেন্ট নিচ্ছি, এখান থেকে ডিস্টেন্স এটুকুর, ঠিক আছে। তারপরে মাইনাস কত, R2 ইন্টু 24 মাইনাস ই ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে R2 এর একটা সমীকরণ পেয়ে যাচ্ছেন, R2 ইকুয়াল টু, এটা 400, ওকে 400, অর্থাৎ এই অংশটুকু দিয়ে জাস্ট এই পাশে ভাগ করে দিবেন, ঠিক আছে। অর্থাৎ 24 ভাগ এটা সমান R2 পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, বুঝছেন কি না? জি। আচ্ছা, তাহলে এই দুটো সমীকরণ দিয়ে R1 R2 বের করলেন, ঠিক আছে। এখন ইসেন্ট্রিসিটি এই ইটা সাধারণত ট্রায়াল মেথডে ধরে নিতে হয়। আচ্ছা, এটা সাধারণত ধরবেন কত, 3.5 থেকে 4 ফিটের মতো ধরে নেবেন, ঠিক আছে। আমরা এখানে কত ধরছি একটু চেক করি। আচ্ছা, ওইভাবে আসলে ভাঙে নাই, সমীকরণটা ওইভাবেই রাখেন, ওইভাবে রাখলেও হয়, ভাঙিয়ে দিলেও হয়। আচ্ছা, এখানে কত ধরছে, ইসেন্ট্রিসিটি 5.5 ফিট ধরছে। 5.5 ফিট ধরাতে দেখা যাচ্ছে ই এর ভ্যালু 5.5 ফিট বসালে সবগুলো R1 R2 চলে আসতেছে, R1 R2 চলে আসতেছে। এখন 1 নম্বর ইকুয়েশন থেকে কি আসতেছে, R1 আসতেছে, 2 নম্বর ইকুয়েশন থেকে R2 চলে আসতেছে। এখন এই যে 3 নম্বর সমীকরণ কি করতেছেন, সামেশন অফ এফ করতেছেন, এফ বলতে FY মূলত, ভার্টিক্যাল ফোর্স, এখানে তো হরিজন্টাল কোনো ফোর্স নাই, এই কারণে FY মূলত। তাহলে দেখা যাচ্ছে যে এখানে আসেন একটু, হ্যাঁ, আচ্ছা, এই দুটো ফোর্স কি করতেছে, নিচ থেকে উপরের দিকে কাজ করতেছে। আচ্ছা, এই দুটো ফোর্স, তার মানে R1 উপরের দিকে যাচ্ছে প্লাস R2 উপরের দিকে যাচ্ছে, মাইনাস আমরা লিখতে পারি কি 800 মাইনাস 400 ইকুয়াল টু 0। আবার যদি কেউ মনে করে না আমি এটা প্লাস ধরতেছি, 800 প্লাস 400 মাইনাস R1 মাইনাস R2, ঠিক আছে, ইকুয়াল টু 0। জিনিস একই, এটা যায় এটাও তাই। আচ্ছা, এইভাবে মানে চেক দিবেন যে এটা আসলে 0 হয় কিনা। এইটুকু, এই অংশটুকু R1 R2 যে ক্যালকুলেশন করলেন, R1 এবং R2 যে ক্যালকুলেশন করলেন, সেই রেজাল্টগুলো দিয়ে এই সমীকরণটা চেক দিবেন বা এই সমীকরণটা চেক দিবেন। যদি 0 হয় তাহলে ওকে, ঠিক আছে। আপনার 0 হইলে আপনার কি, 0 হইলে মূলত আপনার ইসেন্ট্রিসিটি ইটা ধরা ঠিক আছে, ঠিক আছে। এই যে আপনি 5.5 ফিট ধরছেন, 0 হইলে ইটা ধরা ঠিক আছে, ঠিক আছে। এই কনসেপ্ট নিয়ে আগান। আচ্ছা, তারপরে আমরা কি করতে পারি, ওকে, আচ্ছা, এখন দেখেন এই যে চেক দিছে না, চেক দিচ্ছেন এই যে এই সমীকরণটা দিয়ে চেক দিয়ে দেখতেছেন যে এটা 0। সো ইকুয়েশন 3 ইজ স্যাটিসফাইড, ইকুয়েশন 3 স্যাটিসফাইড মানে ই ঠিক আছে, ওকে, ই ধরাটা ঠিক আছে। ই ধরা যদি ঠিক থাকে তাহলে আপনি পরবর্তীতে যে কাজটা করতে হবে আপনাকে, সেটা হলো দেখেন এখান থেকে এইটুকু আপনি ধরছেন কত, 5.5 ফিট। তাহলে এখান থেকে এইটুকু হলো ফুটিং এর অর্ধেক,
আমি বলছিলাম যে এটা হলো জিওমেট্রিক সিজি। জিওমেট্রিক সিজি মানে ফুটিং এর অর্ধেক, ঠিক আছে? তাহলে এটুক যদি ফুটিং এর অর্ধেক হয়, তাহলে এটুক আর অর্ধেক, হ্যাঁ তাহলে এখান থেকে এটা আমি পাচ্ছি কত, 6.5 ফিট। এইটুকু, এই 1 ফিট আর হলো 5.5 ফিট, তাহলে 6.5 ফিট। তাহলে এটা হলো 6.5 ফিট। আলটিমেটলি কত, দুইটা মিলে কত হচ্ছে, 13 ফিট, ঠিক আছে? বুঝছেন তো সবাই নাকি? তার মানে আমরা বলতে পারি L1 হচ্ছে 13 ফিট। কি ব্যাপার? আচ্ছা, L1 যদি আমাদের 13 ফিট হয়, তাহলে একটা ডাইমেনশন পেলাম। এটা ডাইমেনশনটা কি করব, দেখেন এই ডাইমেনশনটা তখন B1 ইকুয়াল ইন্টু L1 ইকুয়াল টু আমরা লিখতে পারি এরিয়া, তাই না? এই ফুটিং এর এরিয়া, অর্থাৎ এই, হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি জি শুনতে পাচ্ছি, আগান। আচ্ছা, জি শোনা যায়। হ্যাঁ, তাহলে তাহলে আমরা এই ফুটিং এর এরিয়া যখন করতেছি, কি হচ্ছে, B1 ইন্টু L1 এটা। আবার এরিয়া সমান আমরা জানতাম যে এরিয়া ইকুয়াল টু কি, লোড বাই LOAD, লোড বাই প্রেসার, অ্যালাউয়েবল প্রেসার, এরকম জানতাম না? ফুটিং এর এরিয়া সিঙ্গেল ফুটিং যখন করেছিলাম, ফুটিং এর এরিয়া ইকুয়াল টু আনফ্যাক্টরেড লোড ডিভাইডেড বাই অ্যালাউয়েবল সয়েল প্রেসার। জি জান। আচ্ছা, যদি মনে থাকে তাহলে আমরা এখানে ওইটা ইউজ করতে পারতেছি না, আমরা ওই রকম কন্ডিশনে ইউজ করব, বাট এই জিনিসটা আমরা এইভাবে ইউজ করব। দেখেন, আমরা নেব হলো R1, হ্যাঁ, R1 ডিভাইডেড বাই এটা নেব QU, ঠিক আছে? R1 ডিভাইডেড বাই QU। তাহলে এটা আমরা দেখতেছি যে এই মানটাও আমাদের জানা, এই মানটাও আমাদের জানা, এবং এলটাও জানা। তাহলে অটোমেটিকলি আমরা B1টা বের করতে পারি, হ্যাঁ, ঠিক আছে? L1 13 ফিট, আর R1 যে আমরা এখানে বের করে আসছি, কোথায় বের করছি, কোথায়, এই যে R1 বের করছি, তারপরে Q1 বের করছি কোথায়, এই যে QU বের করছি, সব মান জানা। তার মানে B1টা আমরা ইজিলি বের করতে পারতেছি, তাই না? আচ্ছা, যদি ইজিলি বের করতে পারি, দেখেন এখানে বের করানো আছে কোথায়, আচ্ছা, এই যে এল, এটা ওইভাবে একটু লজিক দেখানো আছে, লজিক দেখায় বের করবেন, বের করার পরে এটা বের করবেন, ঠিক আছে? বের করলে এই একটা ফুটিং এর ডাইমেনশন দুটো বের হয়ে গেল, ঠিক আছে? তাহলে এটার এরিয়া হচ্ছে এতটুকু। দেখেন এটা বের হয়েছিল 11.97, 12 ফিট ধরছি আমরা রাউন্ড আপ করে, হ্যাঁ। আচ্ছা, ওকে। এখন আমরা এই ফুটিংটা বলছিলাম যে এর আগে বলে নিছিলাম যে এই ফুটিংটা, অর্থাৎ বি ফুটিংটা, যেটা যে বি ফুটিংটা আমরা কি করতে পারি, স্কোয়ার করতে পারি, ঠিক আছে? আচ্ছা, বি ফুটিংটা আমরা স্কোয়ার যদি করি বা স্কোয়ার করতে পারি বলছিলাম, তার মানে কি আমাদের বি ফুটিং এর এরিয়া কি আসতেছে, L ইন্টু বি, L2 ইন্টু B2 ইকুয়াল টু, এটা রিয়াকশন আসতেছে R2 ডিভাইডেড বাই QU, ঠিক আছে? এখন যদি আমরা বলি যে L2 ইকুয়াল টু B2, তাহলে এখানে যে কোনো একটা জায়গায় কি করতে পারি আমরা, B2 স্কোয়ার লিখতে পারি কিনা, এটা B2 স্কোয়ার, জি লেখা যায়। আচ্ছা, B2 স্কোয়ার যদি লিখি, তাহলে স্কোয়ার আমরা উঠাই দিলাম, B2 লিখলাম, রুট ওভার R2 ডিভাইডেড বাই QU, ঠিক আছে কিনা? এ পাশে রুট করে দিলাম, এ পাশে রুট করে দিলাম, স্কোয়ার রুট কেটে যাচ্ছে, স্কোয়ার রুট কেটে যাচ্ছে, তাহলে এটা এরকম ভাবে লিখতে পারি, ওকে? আচ্ছা, এটা ইউজ করে আমরা এই ডাইমেনশনটা বের করছি।
ঠিক আছে, এখানে দেখেন এই যে মানে b2 ইকুয়াল টু l2 ইকুয়াল টু রুট ওভার এটা ইউজ করে এটা আমরা মোটামুটি রাউন্ড আপ করে এত ফিট বের করছি। তাহলে এটা এই ফুটিংটার এরিয়াটা আমরা কত পাচ্ছি, এটা তাহলে দুইটা এরিয়া যোগ করে আমরা দেখতেছি এই এরিয়াটা আসতেছে টোটাল এরিয়া অফ স্টার ফুটিং। এটা এটা আসলে এটা তেমন কোনো কাজে লাগবে না, যদি লাগে তো দেখবো। আচ্ছা, এটা কাজে লাগার কথা না, দুটো জাস্ট যোগ করে রেখে দিলাম, শেষ। আচ্ছা, এখন আমরা কি করলাম, ফুটিং এর ডাইমেনশন গুলো ফিক্সড করে ফেলছি। তাহলে ডাইমেনশন যদি আমরা ফিক্সড করে ফেলি, এখন আমরা প্রেসার ডায়াগ্রাম গুলো আঁকাইতে পারবো। ঠিক আছে, বা ডায়াগ্রাম গুলো যেগুলো আছে সেটা আমরা ইজিলি আঁকাইতে পারবো। আচ্ছা দেখেন, আমরা বি ফুটিং এর ডাইমেনশন কত পাইছি, 5 ফিট বাই 5 ফিট। বি ফুটিং এর ডাইমেনশন পাইছি 5 ফিট বাই 5 ফিট। আর হলো এ ফুটিং এর ডাইমেনশন একটা 12 ফিট একটা 13 ফিট। ঠিক আছে, ওকে। আর তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি, এটা পাচ্ছি 12 ফিট 5 ফিট 5 ফিট। এই হলো মোটামুটি আমাদের ফুটিং এর ডাইমেনশন, ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা কি করব, ডায়াগ্রাম গুলো আঁকাবো। আচ্ছা, এখন যদি আমরা ডায়াগ্রাম আঁকাইতে যাই, দেখেন তবে একটা জিনিস মাথায় রাখবেন যে এই যে এখানে যে লেন্থ গুলো আছে, হ্যাঁ এখানে যে লেন্থ গুলো আছে এই লেন্থ গুলো ইউজ করে ডায়াগ্রাম আঁকাবেন সাধারণত। যদি এই লেন্থটা আঁকান, এই লেন্থ দিয়ে আঁকান, তাহলে ডায়াগ্রাম মিলাইতে পারবেন না, বুঝছেন। ডায়াগ্রাম দেখা যাচ্ছে কোথাও শেয়ার ফোর্স মিলবে না, অথবা মোমেন্ট ডায়াগ্রাম মিলবে না। আর যদি এটা ইউজ করেন, এটা মানে আমরা জাস্ট সুবিধার্থে রাউন্ড আপ করে নিছি, আর এই যেটা আসছে এটা হলো আমাদের অ্যাকচুয়াল রেজাল্ট আসছে। ডায়াগ্রাম আঁকানোর সময় অবশ্যই এই অ্যাকচুয়াল রেজাল্ট দিয়ে আঁকাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই অ্যাকচুয়াল রেজাল্ট দিয়ে যদি ডায়াগ্রাম আঁকাইতে চাই, দেখেন তাহলে আমরা এই ফুটিং এর লেন্থ পাইলাম কত, 13 ফিট না। তাহলে 13 ফিট যদি পাই, এখান থেকে কলামটা আছে 24 ইঞ্চি, হ্যাঁ 24 ইঞ্চি আমরা বাদ দিলাম। 13 ফিট থেকে যদি 24 ইঞ্চি বাদ দেই, বাকি থাকে 11 ফিট। এই 11 ফিট পর্যন্ত আমরা এখানে আসতেছি। আর আরেকটা ডাইমেনশন ছিল 12 ফিট। তাহলে আমরা সোয়েল প্রেসার পাইছি কত, 12 গুণন 6.667। ঠিক আছে, এটা দিয়ে গুণন করলে এই সোয়েল প্রেসারটা পেয়ে যাব। এটা নিয়ে কারো কনফিউশন থাকলে বলতে পারেন। আচ্ছা, কনফিউশন নাই, দেখতে পাচ্ছেন না, মোবাইলে একটু ইয়ে করেন, কন্ট্রোল করে নেন। এই যে 12 × 6.667, হ্যাঁ এটা যে এখানে করছি, কিন্তু কথা হলো এটা আসলে কিভাবে সেটা বুঝেছেন কিনা। আচ্ছা, মনে করলাম সবাই বুঝছেন। আচ্ছা, 6.667 এটা হলো যে এখানে আমরা ক্যালকুলেশন করছি, দেখেন কি লেখছে এটা, 6.667 এটা হলো আলটিমেট অ্যাপ্লাইড প্রেসার বা আলটিমেট নিট প্রেসার, নিট আপওয়ার্ড প্রেসারও লিখতে পারেন, হ্যাঁ নিট UPWARD আপওয়ার্ড প্রেসার। ঠিক আছে, সয়েল যে প্রেসারটা দিবে আর কি ফুটিং, হ্যাঁ সোয়েলের প্রেসার। হ্যাঁ আচ্ছা, আমরা একটু প্ল্যানে আসি। দেখেন সোয়েলের প্রেসার মানে এই প্রত্যেকটা ফুটিং এর নিচে সোয়েল প্রতি স্কয়ার ফিটে প্রেসার দিচ্ছে এই পরিমাণ 6.667 KSF প্রতি স্কয়ার ফিটে এই পরিমাণ প্রেসার দিচ্ছে।
এখন এই প্রেসারটাকে আমরা এইরকম লাইনারে কনভার্ট করতেছি। তাহলে এই যে লাইনারে কনভার্ট করলে এর পারপেন্ডিকুলার ওয়াইড যেটা আছে সেটা দিয়ে গুণন করতে হয়, ঠিক আছে? মানে এই লাইন এইভাবে লাইনারে কনভার্ট করতেছি, যে লাইনারে কনভার্ট করব তার পারপেন্ডিকুলার ওয়াইড দিয়ে গুণন করে দিব। তার মানে 12 দিয়ে গুণন করছি এটাকে, হ্যাঁ 12 দিয়ে গুণন করছি। আমার মনে হয় ক্লিয়ার, ঠিক আছে? এই ক্ষেত্রে একই কাজ করবে। হ্যাঁ, এটা আমাদের কত আসতেছে? 4 পয়েন্ট কত আসছে দেখি একটু। এটা আসলে যে 4.932। তাহলে এই কারণে এটাকে আমরা গুণন করছি কত দিয়ে দেখেন, এই যে এখানে লেখা আছে 4.932, হ্যাঁ 932 দিয়ে গুণন করছি। আবার এটাকে রাউন্ডে ধরা যায় না? 4.932 5 5 তো ধরবেন হলো আপনি যখন মূল কাজ করবেন, হ্যাঁ রাউন্ড। কিন্তু ডায়াগ্রামের ক্ষেত্রে যেটা রেজাল্ট আসছে সেটা দিয়েই ডায়াগ্রাম আঁকাইতে হবে, না হলে আপনি ডায়াগ্রাম কমপ্লিটলি মিলাইতে পারবেন না। দেখা যাচ্ছে যে এখানে আপনি লাস্টের দিকে এসে মিলবে না, হয় উপরে লাইন উপরে চলে যাবে, না হলে মানে মিলবে না আর কি, অসম্পূর্ণ থেকে যাবে। এই কারণে ডায়াগ্রামটা কমপ্লিট করার জন্য যেটা প্রকৃত রেজাল্ট আসছে সেটা দিয়ে করতে হবে। আচ্ছা, এখন এইটা তাহলে আমরা পেলাম, হ্যাঁ ওকে। এইটা যদি পাই এখান থেকে এইটুকু 13 ফিট ক্লিয়ার হলো। ক্লিয়ার হওয়ার পরে আচ্ছা এইখানে আমরা কি পাচ্ছি? 4.932 ফিট। আচ্ছা 4.932 ফিট যদি আমরা কলামটা বাদ দেই, কলাম কত? 2 ফিট আছে। কলামের সেন্টার থেকে এই পাশে 1 ফিট, এই পাশে 1 ফিট, তাহলে আমরা 2 ফিট লিখলাম। তাহলে এটা থেকে 2 ফিট বাদ দিলে থাকে কত? 2.932 ফিট। এটাকে 2 দিয়ে ভাগ করে এক অংশ এইদিকে দিয়ে দিচ্ছেন, এক অংশ এদিকে দিচ্ছেন, ঠিক আছে? এইভাবে এই অংশটুকু কমপ্লিট করলেন। বুঝতেছেন কিনা সবাই? আচ্ছা, তাহলে এটা হ্যাঁ এই দুটা এটা কমপ্লিট করার পরে দেখেন এখন কথা হলো আমার মাঝখানে কতটুকু থাকতেছে? সেন্টার থেকে সেন্টার আমরা জানি 24 ফিট, হ্যাঁ এই সেন্টার টু সেন্টার 24 ফিট। তাহলে 24 ফিট থেকে আমরা সরি এই সেন্টার থেকে, দুঃখিত এটা ভুল হচ্ছে, এই সেন্টার থেকে, হ্যাঁ তাহলে দেখেন এই 1 ফিট আর এই 11 ফিট। তাহলে 24 থেকে কি করতেছি? 12 বাদ দিলাম, 1 আর হলো 11, 12 বাদ দিলাম। 12-র পরে বাদ দেব কত? এইখানে 2 দশমিক এইটুকু বাদ দেব, 2.47, 2.47, ঠিক আছে? এইটুকু যদি বাদ দেই তাহলে আমাদের এই রেজাল্টটা আসে। এইভাবে আমরা এটা রেডি করব, ঠিক আছে? ভাইয়া একটু সামান্য কিছু বলার ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। ওই যে অফকোর্স। ছোট যে ফুটিংটা, হ্যাঁ হ্যাঁ সেখানে আপনি ঠিক অ্যাকুরেট মাপটা ডানে বামে দিছেন 1.47 করে হ্যাঁ হ্যাঁ ডিস্ট্রিবিউট ভাগ করে দিছেন। জি কিন্তু আমাদের যে বড় ফুটিংটা হ্যাঁ সেখানে কিন্তু ভাইয়া 10.97 হওয়ার কথা ছিল না মাপটা? 11 ফিট যেখানে, কোথায় কোথায় এটা? 11 ফিটের যে জায়গাটা আর কি, যেটা 12 ফিট থেকে 11 ফিট হলো আর কি, এই 11 জায়গাটা 10.97 হবে না? 10.97 অ্যাকুরেট যদি করি, কারণ আমরা কিন্তু ডান দিকে অ্যাকুরেটই করলাম। হুম 1.47 1.47। আচ্ছা একটু সামনে আসি। আচ্ছা এটা আসলে আমরা কত ধরেছিলাম দেখেন, এখানে আমরা ইটা ধরেছিলাম 5.5। তাহলে এখান থেকে এটুকু আসতেছিল কত? 6.5। এটা ইন্টু 2, তার মানে এইখানে আমাদের 13 ফিটই ছিল। এটা আমাদের 11 দশমিক সামথিং ছিল না, এটা 13 ফিটই ছিল। 11 দশমিক সামথিং ছিল, 11 দশমিক কত যেন বললেন? সেটা ছিল এই ডাইমেনশনটা, 97। হ্যাঁ এই ডাইমেনশনটা, ঠিক আছে? এই ডাইমেনশনটা ছিল আমাদের 11.97। তো এইটা মানে কি, আমরা এইদিকে যখন নিচ্ছি সেটা আমরা 13 ফিটই পাইছি, বাট এইদিকে যখন যাচ্ছি সেটা অ্যাকুরেট যেটা আসতেছে সেটা এটাই আসতেছে 11.97।
11.97 সে তার মানে আমরা লাইনার লোড যখন এইদিকে কনভার্ট করছি তখন এই 11.97 দিয়ে গুণন করছি। দেখেন এই যে 11.97 দিয়ে গুণন করছি, কিন্তু আমার এটা অ্যাকুরেট যেটা সেটা 13 ফিটই পাচ্ছি। ঠিক আছে, এটা অ্যাকুরেট 13 ফিটই পাচ্ছি, শুধু এটার যে পারপেন্ডিকুলার ডিসটেন্স সেটা ছিল 11.97 অ্যাকুরেট, এটা ইউজ করছি, মানে অ্যাকুরেট যেটা পাচ্ছি সেটাই ইউজ করছি, বুঝছেন? এখানে 11ই হবে। এখানে 11টা হচ্ছে শুধু ইসেন্ট্রিসিটির কারণে। হ্যাঁ, Eccentricity এটা তো আমরা মানের কারণে। এটা তো আমরা মূলত আসলে ইসেন্ট্রিসিটি ধরে নিচ্ছি, সেটার উপর বেস করে 13 ফিট আসতেছে। ঠিক আছে, আর মানে পার্শ্ববর্তী যে ডাইমেনশন আছে সেটা ডাইমেনশনটা অটোমেটিক বের হয়ে আসতেছে এটা ভাইয়া ধরার কল ফলে। কেটে যাচ্ছে। এটা ধরার ফলে সমস্যা আছে, সময় আছে, কমিট আছে। না 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 ভাইয়া কেটে যাচ্ছে, সময় কেটে নাই, যাচ্ছে। আপনি লিঙ্ক দেন না আবার লিঙ্ক। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। আচ্ছা, এখন যে কথা বলতেছিলাম, তার মানে আমাদের অ্যাকুরেট এটা 13 ফিটই পাইছি। হ্যাঁ, এটা অ্যাকুরেট 13 ফিটই পাইছি, শুধু এটার যে পারপেন্ডিকুলার ছিল ডাইমেনশন অর্থাৎ বি, সেটা পাইছিলাম অ্যাকুরেট 11.97। এইখানে দেখেন আমরা 11.97 দিয়েই গণনা করছে, 11.97 দিছে, আর এটা তাহলে 13 ফিট পাইছি, 13 ফিট থেকে যেটা হয় সেটাই ইউজ করছে। হ্যাঁ, আচ্ছা ওকে। এই পাশে তাহলে এই পাশে আমাদের বোথ মানে দুই পাশেই একই রকম পাইছিলাম, দুই পাশেই কত পাইছিলাম? 4.932 পাইছিলাম। হ্যাঁ, দুইটা অর্থাৎ L2 ইকুয়াল টু B2 পাইছিলাম। ঠিক আছে, আচ্ছা আপনারা একটু কাইন্ডলি মিউট করেন, কোথা থেকে যেন মিউজিক আসে। হ্যাঁ, সবাই একটু মিউট করেন। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এটা মোটামুটি এইভাবে ড্র করব। এখন যে জিনিসটা হলো সেটা হলো আমরা এখন ডায়াগ্রাম আঁকাবো। তাহলে এখন যদি আমরা ডায়াগ্রামটা আঁকাই, তাহলে দেখেন কি করব, এইখান থেকে আমরা এভাবে উঠলাম, মানে আচ্ছা এইখান থেকে উঠলাম, এখানে লোড আছে কত? 79.804। তাহলে 79.804 উপরে উঠলাম, ওঠার পরে কি এই যে 800 নিচে নামে আসলাম। ঠিক আছে, তারপরে কি করবো, 79.804 ইন্টু এইখান থেকে দেখেন, এইখান থেকে এই এত দূর পর্যন্ত ডিস্টেন্স কত? 12। তাহলে 12 ইন্টু 79.4, এটা কি করব? যোগ করব। এটা থেকে এটা যদি যোগ করি এখানে আসবে, তারপরে এরকমভাবে হরিজন্টালি চলে যাব, যাওয়ার পরে এখান থেকে সেন্টার পর্যন্ত কত ডিস্টেন্স হলো? 2.47 ফিট। তাহলে প্লাস লাগবে। হ্যাঁ, এখানে আসলাম, আমরা কত পাচ্ছি? 237.47 প্লাস 32.882 ইন্টু 2.47, রেজাল্ট এখানে চলে আসবে। তারপরে এটা থেকে 400 বাদ দেব, এখানে আসলাম, তারপরে বিয়োগ করবো, আবার ফের এটা ইন্টু এটা বিয়োগ করলে মোটামুটি জিরোতে মিলবে। যদিও একটু পার্থক্য থাকে তাও মিলাই দেবেন, দেখবেন পার্থক্য থাকার কথা না, প্র্যাকটিস করে নেন সবাই। হ্যাঁ, আচ্ছা এখন কি করবেন, এখন দেখেন এই ডিস্টেন্সগুলো আমরা জানি, কিভাবে জানি বলেন তো? এই 720.20কে যদি আমরা এটা দিয়ে ভাগ করি তাহলে এটা 9.02 আসে। ঠিক আছে, আচ্ছা 9.02 আসে। আবার এটা দিয়ে যদি এটাকে ভাগ করি এটা আসবে 2.98, অর্থাৎ এইখান থেকে আলটিমেটলি এইটার যোগফল আসতেছে 12। হ্যাঁ, এটুকুর যোগফল 12, সেইভাবে আর কি মিলাবেন। আচ্ছা, তারপরে এই পাশেও
হ্যাঁ ওগুলো তো জানাই। এখন কি করবেন, মোমেন্ট ডায়াগ্রাম আঁকাবেন। অর্থাৎ এখানে যে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের এরিয়া করবেন, এখানে মোমেন্ট আসবে এতটুকু, তারপরে এই ত্রিভুজের এরিয়াটা বাদ দিয়ে দিবেন, বাদ দিলে পরে মোটামুটি এরকম মোমেন্ট আসবে। তারপরে কি করবেন, এই ত্রিভুজের এরিয়াটা যোগ করবেন, যোগ করলে কিছু মান কমে যাবে, এখানে আসবে। তারপরে এখানে যে রেক্টেঙ্গেল আছে, এই রেক্টেঙ্গেলটা যোগ করবেন, যোগ করলে এখান থেকে এইরকম স্ট্রেট লাইন চলে আসলেন। আসার পরে কি করবেন, এখানে যে যে একটা ট্রাপিজিয়াম আছে, ট্রাপিজিয়ামটা যোগ করে এখানে কার্ভ আকারে দেখাবেন। তারপরে এখানে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটা বাদ দিবেন, বাদ দিলে এখানে শূন্যতা এসে মিলবে। ঠিক আছে, এসএফডি বিএমডি আঁকায় ফেলবেন। হ্যাঁ, এইখানে আমার মনে হয় পারবেন, বুঝবেন। ঠিক আছে, সহজ জিনিস। আচ্ছা, যাই হোক, এখন আমাদের কাজ হলো শেয়ার চেক দেওয়া। একদিকে পাঞ্চিং শেয়ার চেক দিতে হবে, বিম শেয়ার চেক দিতে হবে, অনেক কাজ। হ্যাঁ, স্টেপ বিম ডিজাইন আগে করছে, তারপরে ডিজাইন ফর শেয়ার, বিশাল কাজ তো। আচ্ছা, এখন ডায়াগ্রামটা একটু দেখেন। ডায়াগ্রাম যদি দেখেন, স্টেপ বিমটা একটু ভালো করে খেয়াল করেন। স্টেপ বিমের মূল সাপোর্ট হচ্ছে এই একটা সাপোর্ট, এই জায়গায় একটা সাপোর্ট, এই জায়গায় একটা সাপোর্ট। তাহলে স্টেপ বিমের মূল মোমেন্ট ইফেক্ট পড়তেছে এইটা। এই মোমেন্টটা দিয়ে আপনি কি করবেন, এই স্টেপ বিমটা ডিজাইন করবেন। ঠিক আছে, এই স্টেপ বিমটা ডিজাইন যখন করছে, দেখেন এই যে 2800 মোমেন্ট নিছেন। ঠিক আছে, মোমেন্ট নেয়া স্টেপ বিম ডিজাইন করছেন। আচ্ছা, এখন আমি একটু আপনাদেরকে একে মানে কোশ্চেন করতে চাচ্ছি। স্টেপ বিম যে এই মোমেন্টের জন্য ডিজাইন করলেন, এই স্টিলটা কোথায় যাবে মূলত একটু আপনারা বলেন, দুই চারজন একটু এক একভাবে এক একজনে বলেন। বিমের উপরের দিকে হবে ভাইয়া। আচ্ছা, আর কেউ? ঠিক আছে, তাই তো হওয়ার কথা। তাই তো হওয়ার কথা। দ্বিমত কেউ পোষণ করেন না? ভিন্ন মতের কেউ আছেন? আচ্ছা, নাই। তাহলে দেখেন, এইখান থেকে চাপ দিচ্ছেন, এখান থেকে চাপ দিচ্ছেন, এই পাশে কলাম আর কলামের লোড চাপ দিত মোটামুটি একটা স্থিতিশীল অবস্থায় রেখে দিছে। এখন এইখান থেকে যখন সোয়েল প্রেসার দিচ্ছে, এইখান থেকে যখন সোয়েল প্রেসার দিচ্ছে, একটু মিউট করেন। আচ্ছা, যখন এইভাবে প্রেসার দিচ্ছেন তখন কি হচ্ছে, এই বিমটা কি এটার মানে এই ফুটিং এর সাথে কানেক্টেড। হ্যাঁ, তখন এই মানে ফুটিংটা তো এইভাবে বাঁকতেছে, এইভাবে বাঁকলে কি বিমও এইভাবে ফুটিং এর সাথে বেঁকে যাবে, এইভাবে ডিফ্লেকশন হবে। হ্যাঁ, এইভাবে আপনার ডিফ্লেকশন হবে। এইভাবে যদি ডিফ্লেকশন হয়, ডিফ্লেকশন কার্ভ দেখে কি মনে হয়, উপরে টেনশন। তাহলে ডিজাইন রডটা হ্যাঁ, ডিজাইন রডটা অবশ্যই উপরের লেয়ারে যাবে। হ্যাঁ, অবশ্যই উপরের লেয়ারে ডিজাইন রডটা দিবেন, আর নিচের লেয়ারে সর্বনিম্ন রড দিবেন। বিম হিসেবে ডিজাইন করতেছেন, ইট ইজ স্টেপ বিম। তাহলে স্টেপ বিমে কি আমরা বিমে দেখছি, হ্যাঁ 200 বিডি বাই এফওয়াই নিচের লেয়ারে দিয়ে দিবেন। এর সাথে আবার ফের শেয়ার ডায়াগ্রাম থেকে কি করতে হবে, এই শেয়ারটার জন্য স্টিরাপ ডিজাইন করে দিতে হবে। হ্যাঁ, এই যে শেয়ার স্টিরাপ, এই শেয়ারটা আছে, এই শেয়ারের জন্য স্টিরাপ ডিজাইন করতে হবে। তাহলে এটা আসলে মানে জিনিসটা সহজ আছে, কিন্তু অনেক বড় লেন্থি প্রসেস। ঠিক আছে, যে কারণে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে মোমেন্টের জন্য দেখেন এখানে ডিজাইন করা আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে
এখানে কি পাইছেন, মোমেন্ট পাইছেন। স্ট্র্যাপ সাইজ 28x46 ধরে নিছে, ঠিক আছে। এটা ধরার আসলে এরকম কোনো ম্যাজিক্যাল কোনো ইয়া নাই বা লজিক্যাল কোনো সিস্টেম নাই, তবে যেহেতু অনেক মোমেন্ট এই কারণে স্ট্র্যাপ বিমের সাইজ একটু বড় করে ধরে নিতে হয়। হ্যাঁ, বড় করে ধরে নিয়ে ক্যাপাসিটি মোমেন্টটা চেক দিবেন, ঠিক আছে। আর যদি মনে করেন না ধরার জন্য আমরা এই মোমেন্টটাকে ইয়া করব, এই সূত্রটাকে ইউটিলাইজ করে আমরা ধরে নিব, তাহলে তখন একটু ভিন্নভাবে আগাইতে হবে। এই যে মোমেন্ট আছে এই মোমেন্টের সাথে কম্পেয়ার করে এইভাবে আগাইতে পারেন। একটু আপনাদের বলি, তাহলে আপনারা সুবিধা পাবেন। আচ্ছা, আমরা জানি রোম্যাক্স বের করবেন, তারপরে বিমের বিটা ধরে নেবেন, ঠিক আছে। দেখেন আমি এইখানে আবার একটু আসি, বিটা কিভাবে ধরে নেবেন, তাহলে ডেপটা বের করতে পারবেন। আচ্ছা, বিডি, আচ্ছা আমরা বিডিটা রাখে দিই, এমনি রাখি। আমাদের সূত্র কি, ক্যাপাসিটি মোমেন্ট ফাই এমএন ইকুয়াল টু কত, একটু সূত্রটাকে বলতে পারেন। ফাই এফ রো ম্যাক্স বিডি স্কয়ার বিডি স্কয়ার 1 মাইনাস 0.59 into rho max into fy by f prime c. fy divided by f prime c। ওকে, তাহলে আমরা ধরে নেই ক্যাপাসিটি মোমেন্ট লেস আর ইকুয়াল টু আলটিমেট মোমেন্ট mu। আচ্ছা, কন্ডিশন এরকম না, কন্ডিশন হলো এরকম, mu লেস আর ইকুয়াল টু ফাই mn। ক্যাপাসিটিটা সবসময় বেশি রাখা লাগে, ঠিক আছে। যদি এই কন্ডিশন ধরেন তাহলে আমরা এই মোমেন্টটা পাইছি কত, 2854.4। হ্যাঁ, তাহলে 2854.4, ঠিক আছে। 2854.4 বসান এখানে, 2854.4। আচ্ছা, এটা কি কিপ ফিটে ছিল, কিপ ফিটে থাকলে সাধারণত 12 দিয়ে গুণন করতে হয়। হ্যাঁ, আচ্ছা, কিপ ফিটে ছিল, এটা 12 দিয়ে গুণন করবেন। 12 দিয়ে গুণন করার পরে কি করবেন, এগুলোর মান বসাই দিবেন। ফাই এর মান 0.90, এফ এর মান যেটা আছে বসাই দিবেন, এটার মান বসাই দিবেন, বিডিটা আলাদা রাখেন, এটার মান বসাই দেন, এগুলোর মান বসাই দেন। তাহলে বিডি ইকুয়াল টু আমরা একটা ভ্যালু পেয়ে যাব, তাই তো, বিডি স্কয়ার, তাই না। বিডি ইকুয়াল টু সব মানই জানি, খালি শুধু বিডির মান জানি না মনে করেন। বিডি ইকুয়াল টু আমরা একটা ভ্যালু পেয়ে যাব, ঠিক আছে। এখন আমরা এখান থেকে ফিগারের থেকে বিটা ফিক্সড করে ফেলবো। কেমনভাবে ফিক্সড করবো দেখুন, এই কলামটা কত ছিল, 24 ইঞ্চি। তাহলে এই 24 ইঞ্চি থেকে একটু বড় রাখতে পারি আমরা, দুই সাইডে 2 ইঞ্চি করে বেশি রাখি, তাহলে এটা 28 ইঞ্চি ধরতে পারি। হ্যাঁ, স্টেপ বিমটা 28 ইঞ্চি ধরতে পারি, ঠিক আছে। তাহলে স্টেপ বিমের ওয়াইডটা ধরলাম 28 ইঞ্চি, কলাম থেকে 2 ইঞ্চি বাড়াই দিলাম দুই সাইড থেকে, তাহলে 28 ইঞ্চি। হ্যাঁ, আচ্ছা, তাহলে 28 ইঞ্চি যদি ধরি, তাহলে আমাদের এখানে আমরা 28 ইঞ্চি বসাই দিলাম, তাহলে 28 ইন্টু ডি। হ্যাঁ, এখানে একটা ভ্যালু আসতেছে। হ্যাঁ, তাহলে ডি রিকোয়ার্ডের যে আমরা সূত্র ওইটা থেকে তাহলে বের করে ফেলতে পারি। হ্যাঁ, ওই সূত্রটা ইউজ করে আমরা ডেটা বের করতে পারি, বুঝছেন। বের করে আমরা কি করতে পারি, এই জিনিসটা আপনারা ক্যালকুলেটরেও করতে পারেন, ঠিক আছে। ক্যালকুলেটর করে যদি মনে হয় যে আপনারা এইভাবে ধরে নেবেন, ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে এটা জাস্ট ধরে নিলেন, এই যে এখানে যে আমরা ধরছি, ঠিক আছে। আবার যদি মনে করেন না আমরা ওইটা বের করবো, হ্যাঁ, বের করতেও পারেন, বের করে দেখাইতে পারেন, ঠিক আছে। আচ্ছা, যদি এটা ধরে যদি এরকম ক্যাপাসিটি চেক দেন তাহলে সেটা ইজি হবে। ইজি বলতে কি এরকম হবে,
মানে সিঙ্গেলি রেইনফোর্সড বিম আপনি ডিফাইন করে দিচ্ছেন, ঠিক আছে। তাহলে সিঙ্গেলি রেইনফোর্সড বিম হলে তার জন্য স্টিল বের করবেন, মিনিমাম স্টিল বের করবেন। যে স্টিলটা আসতেছে সেটা যদি অবশ্যই বেশি পরিমাণে স্টিল আসে তাহলে কি করবেন, মিনিমামটা অবশ্যই কম আসলে বেশি পরিমাণে স্টিল উপরে দিয়ে দেবেন, আর যদি মিনিমামটা বেশি আসে তাহলে মিনিমামটা দিতে হবে, সেটা তো আমরা জানি। এইভাবে আর কি এটার রড প্লেসিং করতে হবে। এরপরে শেয়ার ডিজাইন করবেন। শেয়ার কত আসছে, এই যে 237.45 কি, হ্যাঁ ডায়াগ্রামে যদি আমরা একটু যাই দেখেন, এই যে এইটা বিমের শেয়ার সব জায়গা ইউনিফর্ম 237.45। আচ্ছা, এটাই আমাদের আলটিমেট শেয়ার হিসেবে কাজ করবে। এরপরে কি করব, আমরা ক্যাপাসিটি শেয়ার বের করব। ক্যাপাসিটি শেয়ার বলতে 5EC বের করলাম কত, 96.62। আচ্ছা, যেহেতু আলটিমেট শেয়ার ক্যাপাসিটি শেয়ারের চেয়ে বেশি, এই কারণে আমরা বলতেছি যে শেয়ার ডিজাইন ইজ রিকোয়ার্ড। শেয়ার ডিজাইন রিকোয়ার্ড যদি হয় তাহলে ভিএস বের করবেন, ভিইউ মাইনাস 5EC ডিভাইডেড বাই 5। এটা বের করলেন, এটা বের করা এস স্পেসিং বের করবেন, ঠিক আছে। স্পেসিং বের করবেন, তিনটা সূত্র আছে স্পেসিং এর, যেটা সবচেয়ে কম আসবে সেটা ইউজ করবেন। কত, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার 413, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার ইউজ করে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা, স্টেপ বিম ডিজাইন কমপ্লিট। এখন আমরা দুইটা ফুটিং এর ডিজাইন করব, সিঙ্গেল ফুটিং এর মতো কনসিডার করে করে। আচ্ছা, এর মধ্যে কি কেউ কিছু বলবেন? আচ্ছা, তাহলে আমরা এখন যে কাজটা করতে পারি, এই ফুটিংটা আমরা ডিজাইন করব। এই জায়গায় একটু খেয়াল করেন, খেয়াল করলেই মোটামুটি বুঝবেন। এই জায়গায় আগে একটু কথা বলি, তারপর হলে আপনারা ডিজাইন করেন। আচ্ছা, এই জায়গা যে জিনিসটা খেয়াল করবেন, দেখেন ডায়াগ্রামটা থেকে দেখেন একটু, এই যে এখানে একটা ম্যাক্সিমাম মোমেন্ট আছে, এই মোমেন্টটা এই ফুটিং এর উপর ইফেক্ট ফেলতেছে এই ডিরেকশনে, ঠিক আছে। এই ডিরেকশনে যদি এই মোমেন্টটা ফুটিং এর উপর ইফেক্ট ফেলে, এই মোমেন্টটা দিয়ে এই ফুটিংটা ডিজাইন করবেন। অর্থাৎ ফুটিংটা যখন এই ডিরেকশনে ডিজাইন করবেন তখন মোমেন্ট ডায়াগ্রাম থেকে নিচ্ছেন মোমেন্ট, ঠিক আছে। আচ্ছা, আবার যখন এই ডিরেকশনে ডিজাইন করবেন তখন হবে এই যে বিম আছে, স্টেপ বিমের ফেস বরাবর অথবা স্টেপ বিমের ফেস বরাবর ক্যান্টিলিভার কনসিডার করবেন, ঠিক আছে। ক্যান্টিলিভার কনসিডার করে ডিজাইন করবেন। ক্যান্টিলিভার যদি কনসিডার করে ডিজাইন করেন, কেউ কিছু বলতেছেন নাকি? কথা আসে না? আচ্ছা, বললে বলেন, না হলে একটু মিউট করেন সবাই। আচ্ছা, এটা ট্রান্সভার্স আমরা ডিজাইন করে আসছি এর আগে, সেম প্রক্রিয়াই তো। হ্যাঁ, সেম প্রক্রিয়া, বাট এখানে হলো প্রত্যেকটা ফুটিং তার সিঙ্গেল ডিজাইন হচ্ছে, কিন্তু ফুটিং এর উপর মোমেন্টটা কোন দিক থেকে আসতেছে সেটা একটু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। যেমন ধরেন আপনি যখন এই ডিরেকশনে এই ফুটিংটা কনসিডার করতেছেন তখন তো মোমেন্ট ডায়াগ্রাম থেকে মোমেন্ট আসতেছে, এই পয়েন্টে একটা ম্যাক্সিমাম মোমেন্ট পাচ্ছেন, সেটার জন্য আপনি ডিজাইন করছেন হচ্ছে স্টেপ বিম।
আবার ফুটিং এর এইদিকে কোথাও একটা শেয়ার জিরো আছে, ঠিক আছে, সেটার জন্য যেটা ডিজাইন করতেছেন সেটা হলো ফুটিং ডিজাইন করতেছেন। তার মানে এইদিকের যেটা ডিফ্লেকশনটা আসতেছে নর্মালি কি এইখানে যদি কলাম থাকে ডিফ্লেকশনটা এরকম হবে, হ্যাঁ, তার মানে টেনশনটা উপরে। তার মানে এই ডিরেকশনে যখন ডিজাইন করতেছেন তখন রডটা কোথায় দিচ্ছেন? উপরে। উপরে। হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার করেন, ক্যালকুলেশন তো করা আছে, আপনারা আগে মানে বিষয়টা ক্লিয়ার হন জিনিসটা কি। যদি এই ডিরেকশনে ডিজাইন করেন মানে এই পাশটাকে কান্টিলিভার ধরে ধরে ডিজাইন করতেছেন, বা যে কোনো এক পাশ ধরেন কান্টিলিভার যখন ধরতেছেন তখন সয়েলটা কি করতেছে? নিচ থেকে উপরের দিকে প্রেসার দিচ্ছে, তখন ডিফ্লেকশন শ্যাফটটা ধরেন এরকম হচ্ছে। অর্থাৎ এইভাবে যদি আপনি সেকশন করেন তাহলে ডিফ্লেকশন শ্যাফট এইরকম ভাবে উপরের দিকে যাচ্ছে, লোডটা এই দিক থেকে আসতেছে মনে করেন। না, আমি এটাই বলছি যে আমাদের যে ট্রান্সভার যে ডিজাইনের আগে করে আসছি, হ্যাঁ এই ডিরেকশনে যখন করব তখন তো ট্রান্সভার ডিজাইনটাই হচ্ছে। হ্যাঁ, ট্রান্সভার্স হচ্ছে। তাহলে টেনশনটা কোথায়? নিচে। টেনশন নিচে মানে স্টিল কোথায় দিচ্ছেন? নিচে। ক্লিয়ার কিনা? এটা নিয়ে কারো কনফিউশন আছে কিনা? জাস্ট আমি মানে জিনিস, অর্থাৎ ভাইয়া যখন আমরা ট্রান্সভার্স সাইডে যাব হ্যাঁ তখন আমরা মেইন স্টিলটা নিচে দিব, জি রাইট, আর যখন আমরা লং সাইডে থাকবো হ্যাঁ তখন আমাদের মেইন স্টিল উপরে থাকবে। উপরে থাকবে, রাইট। ওকে, তার মানে এই ফুটিংটা ডিজাইন ক্লিয়ার। আচ্ছা, তারপরে আমরা একটু ক্যালকুলেশনটা দেখি কিভাবে কি করছে। স্টেপ বিম ডিজাইন, আচ্ছা ডিজাইন অফ শেয়ার, তারপরে হলো ডিজাইন অফ ফুটিং 1 দেখেন। আচ্ছা, ফুটিং ডিজাইনের আগে অবশ্যই পাঞ্চিং শেয়ার চেক দিচ্ছে, হ্যাঁ। পাঞ্চিং শেয়ার চেকটা বোঝেন কিনা দেখেন তো একটু। পাঞ্চিং শেয়ারটা একটু খেয়াল করেন সবাই। এখানে টি বলতে তো আপনার ফুটিং এর থিকনেসটা বোঝাচ্ছে, তাই না? হ্যাঁ, টি বলতে ফুটিং এর থিকনেস, রাইট। আচ্ছা, টি বলতে ফুটিং এর থিকনেস, আর ডি হলো ফুটিং এর ইফেক্টিভ ডেপথ। আচ্ছা, এখানে কলাম থেকে লোড আসতেছিল কত? 800 কিপ। আর এই যে আমরা কলাম ফেজ থেকে কি পাঞ্চিংটা ফেল করে কোথায়? D/2 তে, ঠিক আছে। আচ্ছা, কলাম ফেজ থেকে D/2 তে গেলাম, তারপরে এইখান থেকে দেখেন এখানে কলাম সাইজ আছে কত? 24 ইঞ্চি, আর ডি ধরছি 32 ইঞ্চি। 32 ইঞ্চির অর্ধেক কত? 16 ইঞ্চি। তাহলে 24 যোগ 16 এটা কত হয়? একটু 24 যোগ 16, তার মানে আমার এই ডাইমেনশনটা আসতেছে। আর এটা আসতেছে কত? 24 যোগ 32। এটা বোঝেন কিনা সবাই? হ্যাঁ ওকে ভাইয়া, এটা ওকে, ক্লিয়ার পাঞ্চিং এরিয়াটা। আচ্ছা, পাঞ্চিং এরিয়া ওকে, দেখেন এই যে 24 যোগ 16, 24 যোগ 32, 12 দিয়ে ভাগ করছি। আর আপওয়ার্ড ফোর্স অর্থাৎ সোয়েলের প্রেসার দিয়ে গুণন করে দিচ্ছি, ঠিক আছে। সয়েলের নিট প্রেসার, হ্যাঁ আপওয়ার্ড নিট। হ্যাঁ, আপওয়ার্ড নেট প্রেসার দিয়ে গুণন করছি, যেটা আসতেছে সেটা হলো আলটিমেট শেয়ার 696, ঠিক আছে। আলটিমেট শেয়ার 696 আসলো। তারপরে কি করলাম আমরা? ক্যাপাসিটি শেয়ার বের করলাম 45√FC প্রাইম বি নট ডি। বি নট হলো পেরিমিটার, অর্থাৎ এই যে এখানে যে পেরিমিটার আছে এই পাঞ্চিং পেরিমিটারটা, হ্যাঁ পাঞ্চিং পেরিমিটার এটা, হ্যাঁ এই পেরিমিটারটা ইয়া করছি। দেখেন এইরকম আছে দুই সাইড, হ্যাঁ 2 দিয়ে গুণন করছি 24 যোগ 16, আর এই পাশে আছে একটা 24 যোগ 32 আসছে 136। আচ্ছা, 136 এখানে বসাই দিছি, ডি 32 বসাইছি। হ্যাঁ, এটা বুঝছেন সবাই? আচ্ছা, বোঝার কথা না, বোঝার তো কথা না, কারণ এরকম টাইপের 2-3টা ওকে ভাই, হ্যাঁ, ওকে।
এইরকম টাইপের 2-3টা কাজ তো অলরেডি করে আসছি। তারপরে যেটা কিন্তু ভাই সবগুলো জায়গাতেই একই রকম পুটিং ডায়াগ্রাম। মোশাররফ ভাই। অবশ্য আগে তো এগুলো করে আসছি আমরা, আচ্ছা তো না বোঝার তো কিছু নাই। তবে এখানে আমাদের আমাদের স্টাফ বিম, হ্যাঁ সেক্ষেত্রে তো কোনো প্রভাব পড়তেছে না না, চেকের ক্ষেত্রে। স্টাফ বিমের জন্য প্রভাব একটু পড়লেও যে প্রভাবটা পড়তেছে ওইটা যদি আপনি ক্যালকুলেশন করে দেন, হ্যাঁ, আরো এখানে ক্যাপাসিটি বেশি আসবে। ক্যালকুলেশন করলে ক্যাপাসিটি বেশি আসবে, বুঝছেন? আলটিমেটের জন্য কোনো মানে ইয়া পড়তেছে না, আলটিমেট বাড়বে বা কমবে না, আলটিমেট এটাই থাকবে। কিন্তু ক্যাপাসিটি একটু বাড়তে পারে যদি আপনি স্টাফ বিমটা কনসিডার করেন পাঞ্চিং এর ক্ষেত্রে। ক্যাপাসিটি বাড়বে, আমার তো বাড়ানোর দরকার না, আমার এইটাতেই তো ওকে হয়ে গেছে। ঠিক আছে, ওকে। আচ্ছা ওকে। তাহলে এখন যে কাজটা করি, এখন বিম শেয়ারটা চেক দেব। বিম শেয়ার যখন চেক দেব তখন এই যে শেয়ার ডায়াগ্রামটা আমরা একটু ড্র করে নেব আলাদাভাবে। এই যে এখানে যে এসএফডিটা আঁকাইছি না, আচ্ছা এই ডায়াগ্রামটা আমরা কেটে নিচ্ছি। হ্যাঁ 9.2 ফিট, 9.2 ফিট আর হলো এই 720, এই ডায়াগ্রামটা কেটে নিয়ে, আচ্ছা এই শেয়ারটা ছিল আমাদের কোথায়, কলামের সেন্টারে। 720 শেয়ারটা ছিল কলামের সেন্টারে। আমরা জানি যে বিম শেয়ার সাধারণত ফেল করে কলাম ফেজ থেকে ডি ডিস্টেন্স দূরে, বিম শেয়ার, তাই না? জি জি, আচ্ছা তাহলে মনে হয়েছে। হ্যাঁ ওকে, তাহলে আমরা কলাম ফেজ থেকে ডি ডিস্টেন্স দূরে যাচ্ছি। দেখেন কলাম ফেজ থেকে ডি ডিস্টেন্স দূরে গেলাম, আর কলামের এখানে এইটুক আছে হলো কলামের সেন্টার থেকে 12 ইঞ্চি যোগ কলাম ফেজ থেকে ডি ডিস্টেন্স দূরে, তাহলে এইখানে আমরা ভিএসসি ক্রিটিক্যাল বের করতেছি। আচ্ছা এইটাই আমার একটা আছে শেয়ার 720, ঠিক আছে 720.2, আর এইখানে ভিএসসি ক্রিটিক্যাল বের করতেছি। সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে বের করবেন, জাস্ট মানে এখানে কতটুকু ডিস্টেন্স নেওয়া লাগতেছে সেটা আসলে একটু ফ্যাক্ট। এখানে 12 যোগ 32, আর এটা হলো যে সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে বের করছে না। এটা কি আমার বিস্তারিত ভাঙে ভাঙে বলে দেওয়া লাগবে? যদি বলে দেওয়া লাগে বলেন। না ভাইয়া বিস্তারিত লিখবে না, কিন্তু যে 12 প্লাস ডিটা একটু দেখাই দেন না জায়গাটা, 12 প্লাস ডি আচ্ছা 720 এর জায়গাটা যেখানে আর কি। হ্যাঁ 720 এ যে এখানে আসেন, এই যে শেয়ার ডায়াগ্রামটা দেখেন একটু, এসএফডি শেয়ার ফোর্স ডায়াগ্রাম। এই 720টা কোথায়? কলামের সেন্টার, ঠিক আছে। তার মানে এখান থেকে এইটুকু হলো আমার 12 ইঞ্চি, ঠিক আছে। এখান থেকে আমরা যাচ্ছি আরো ডি ডিস্টেন্স দূরে, তাহলে দুটো যোগ করে হচ্ছে কলাম ফেসের কলামের অর্ধেক প্লাস ডি, তাহলে 12 প্লাস ডি। ক্লিয়ার? ওকে ওকে ভাইয়া। আচ্ছা ওকে, তারপরে আমরা তাহলে আলটিমেট শেয়ারটা বের করে ফেলবো, আলটিমেট বলতে ক্রিটিক্যাল শেয়ারটা বের করে ফেলবো, ঠিক আছে, আর ক্যাপাসিটি শেয়ারটা বের করবো। ওকে ক্যাপাসিটি শেয়ার ক্রিটিক্যাল শেয়ার দুটো বের করে চেক দেবো, ওকে হয়ে যাবে। নট ওকে দেখাচ্ছে না, ওরে বাবা। ভাই এখানে ডিটা ধরার টেকনিক না, এটা তো দেখা যাচ্ছে ফিল্টার মারলে তো অনেক সমস্যা ভাই, আবার ধরতে হবে, পরীক্ষা করার সময় যাবে না। Someone wants to join. Who is someone? আচ্ছা এখানে ডি ধরার টেকনিক আছে, কিন্তু ওই টেকনিক অবলম্বন করতে গেলে যদি ঝামেলায় পড়েন সেক্ষেত্রে ঝামেলায় স্ট্রাগল দিবেন কেমনে? এই কারণে আপনি যে ফেল করছে ভালো হয়েছে, হ্যাঁ ডি বাড়াই ধরবেন, আমার মনে হয় এটাই। কিভাবে ধরবো? থিকনেস দিয়ে ধরবো? হ্যাঁ থিকনেস বাড়াবেন, দেখি কি করছে। এই যে দেখেন এখানে কি করছে,
এটা 420 আইছে, এটা আসছে 378। ওকে, নট ওকে। তারপরে টি বাড়াইছেন কত? 3 ইঞ্চি বাড়াইছেন নাকি আগে ছিল কত? 35 থেকে 32 ধরছিলেন আগে, 3 ইঞ্চি বাড়াইছেন। ভাই এটা হচ্ছে আপনার ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে যদি দেখা যায় ফল করতেছে তখন লেখা দরকার, তাছাড়া আগে লিখলে সময় পেয়ে যাবেন। তাই? ক্যালকুলেটরে চেক দিতে হবে আর কি। আচ্ছা দেন, ক্যালকুলেটরে চেক দেন, সমস্যা নাই। এটা ও মানে ওভার কনফিডেন্টলি প্র্যাকটিস না করলে কিন্তু ক্যালকুলেটরে মানে ধরা কঠিন হয়ে যায়, বুঝছেন? প্র্যাকটিস এই হারে করবেন যে অতিরিক্ত কনফিডেন্ট, তখন আপনি ক্যালকুলেটর দিয়ে কাজ করে ধরে নিতে পারবেন। না হলে এটা বারবার টাল দিতে হয়, বুঝছেন? আচ্ছা, এটা ধরার পদ্ধতি কি দেখাবো নাকি এমনি আপনারা ট্রায়াল দিয়ে করবেন? পদ্ধতি দেখায় রাখেন, সমস্যা নাই, তবে আমরা ট্রায়াল দিয়ে করার চেষ্টা করবো আর কি। আচ্ছা, ওকে। আচ্ছা, চিত্র হলো এরকম, হ্যাঁ? এই জায়গার ভ্যালু পাচ্ছেন কলাম ফেস থেকে ডিস্টেন্স ধরে ভিইউসি, ঠিক আছে? মানে এটা আসলে বেশি ঝামেলা, আমার কাছে ঝামেলা মনে হয়, আপনারা কি মনে করবেন জানি না। আর ওকে, আর এটা হলো আপনার যেটা কলাম ফেসের শেয়ার 700 ভিইউ এটা 720.20। তাহলে এটা ক্যালকুলেশন করতেছেন কিভাবে? একটু ভেরিয়েবল গুলো দেখেন, ভেরিয়েবল গুলো দিয়ে ক্যালকুলেশন। আচ্ছা, ভিইউসি যেভাবে ক্যালকুলেশন করতেছেন সেটা হলো 720.20। আচ্ছা, এই ডিস্টেন্স ছিল 9 পয়েন্ট নাকি 9.02 ফিট, ঠিক আছে না? হ্যাঁ, 9.02 ফিট, রাইট। আচ্ছা, ওকে, ডিভাইডেড বাই 9.02 ইন্টু কত? 9.02 মাইনাস এটা আমাদের কত? 12 যোগ ডি, তাই তো? 12 প্লাস ডি ডিভাইডেড বাই 12, ঠিক আছে কিনা দেখেন তো আমার লেখাটা? এখানে লেখা কোনো ঝামেলা হয়েছে? তার মানে এখান থেকে এটুকু দূরত্ব কত? 9.02 মাইনাস এইটুকু। এটা যদি আমরা, এটাও যেহেতু ফিটে করে নিচ্ছি, এটা বুঝছেন সবাই? সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে হ্যাঁ, করতেছে। আমরা ধরতেছি ভিইউসি ইকুয়াল টু 5 ঠিক আছে? মূল কথা হলো আমাদের কন্ডিশন ছিল এরকম, ভিইউসি লেস অর ইকুয়াল টু 5 হ্যাঁ, ঠিক আছে, 5 বা 5 ভিইউসি, ঠিক আছে? কন্ডিশন হলো, মূল কন্ডিশন ডিজাইন হলো এটা। আচ্ছা, এখন আমরা এটা সমান এটা ধরতেছি, তার মানে আমরা এইটার সূত্র কি আমরা জানি? 2 রুট ওভার সি বি ডি ডিভাইডেড বাই 1000, তাই তো? এখন এই সূত্রটা লেখেন আপনি, তাহলে 2 লিখলাম, 5 এর ভ্যালু 0.75, ঠিক আছে? আচ্ছা, বি এর ভ্যালু কত? একটু আসেন বি এর ভ্যালুতে। আচ্ছা, এখানে আমরা বি এর ভ্যালু ইউজ করছি ফুটিং এর ওয়াইড, ঠিক আছে? যে ফুটিং এখানে 1 ফিট হবে, এখানে 1 ফিট হবে বি। না, 1 ফিট হবে না, এখানে 1 ফিটের জন্য আমরা চেক দেব না, আমরা ডায়াগ্রাম আঁকাইছি টোটাল লোডের জন্য, তো এই কারণে এই পুরোটা নেব, এখান থেকে এই পুরোটা নেব, ঠিক আছে?
অর্থাৎ এই যে দেখেন আমরা কি করছি 12 ফিট ইন্টু 12 গুণন করছি, ঠিক আছে। এখান থেকে এটা আমরা ধরছিলাম 12 ফিট, এটা মনে আছে কি না? আচ্ছা 12 ফিটটাকে ইঞ্চিতে নিয়ে নিছি, ঠিক আছে। আচ্ছা তাহলে ওকে, আমরা এখানে 12 ইন্টু 12 বসাই, 12 ইন্টু 12। আচ্ছা এইখানে আমরা লিখব ডি ডিভাইডেড বাই 1000। এখন এটা ক্যালকুলেটরে একটু সলভ করেন। এই সমীকরণটা তো ক্যালকুলেটরে সলভ করা যায় নাকি? জি ভাইয়া, বুঝছি ভাইয়া। আমি কিন্তু পারি না। না, এটা করা যায়, মডিফাই করা লাগবে আরো। কি আর কি মডিফাই করা লাগবে বলেন? যে ম্যানুয়ালি মডিফাই করে ক্যালকুলেটর দেওয়া লাগবে। তাহলে কি আপনি ব্যাকডেটেড ক্যালকুলেটর ইউজ করেন, আপডেটেড করেন? এই না, শিবন, আপডেটটা আছে, সেটা আচ্ছা। করা যায়। শা- আপডেট আছে। হ্যাঁ শিবন সাহেব আছেন বা মনির সাহেব? জি ভাই আছি। এটা একটু সমাধান করে রেজাল্টটা বলেন তো, ডি এর মানটা বলেন। ভাইয়া হ্যাঁ বলেন। ভাই এটা তো আসছে মেলান 90 ওই 93.21। 93.1 হলো কেন? কথা ভুল হয়েছে নাকি? আপনি দেখেন তো আরেকবার চেক দেন। ওই যে আপনি 3000 তো দেননি। এসি প্রাইম, হ্যাঁ এই মানটা বসাইনি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বসাই, এখন দেখেন। হ্যাঁ 34.64। আচ্ছা 34.64 না, 34.64। আমরা রাউন্ড আপ করে 35 করতে পারি নাকি? ঠিক আছে, এইভাবে আমরা ধরে নিতে পারি, বা এইভাবে আমরা ডি এর মান বের করে নিতে পারি। ঠিক আছে, আপনাদের যেটা খুশি সেটা করেন, সমস্যা নাই। তবে এটা আমি যেটা এখন দেখালাম এটা আমার কাছে ঝামেলা মনে হতো, এই কারণে আমি দেখা যাচ্ছে এটা বের করতে করতে আমি 3বার চেক দিয়ে ফেলতে পারতাম, বুঝছেন? এই যে এখানে যে আছে না, এখানে ধরছি এই যে একটা কই, হ্যাঁ এটা, ঠিক আছে, 3বার চেক দিয়ে ফেলতে পারতাম। আচ্ছা নট ওকে, তারপরে 38 ধরছেন, ডি এর মান 35, হ্যাঁ 35 ধরলে ওকে হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু আপনার কোন ডিরেকশনে গেল? লং ডিরেকশনে। ঠিক আছে, এটা হলো আপনার লং ডিরেকশনে। শর্ট ডিরেকশনে আপনি দেখবেন শেয়ার, ম্যাক্সিমাম শেয়ারটা কত আসে। ক্যাপাসিটি শেয়ার তো এখানে পেয়ে যাচ্ছেন, ক্যাপাসিটি কত পাচ্ছেন? আচ্ছা এটার সাথে কম্পেয়ার না করাই ভালো। আচ্ছা শর্ট ডিরেকশনে যে এখানে দেখেন, শর্ট ডিরেকশনটা কি বুঝবেন নাকি বুঝাই দেব? একটু প্ল্যানটা খেয়াল করেন সবাই। শর্ট ডিরেকশন কোনটা? ট্রান্সভার্স ডিরেকশন। ট্রান্সভার্স ডিরেকশনে বিম শেয়ার আমরা পার ফিটে চেক দিতে পারি, বুঝছেন? এই ডিরেকশনটাতে আমরা পার ফিটে চেক দিতে পারি, অর্থাৎ কলাম ফেজ থেকে ডি ডিস্টেন্স ধরে আসলাম। ডি ডিস্টেন্স ধরে আসার পরে এই যে আমরা 1 ফিট মানে কতটুকু পাচ্ছি, আলটিমেটলি আমার এখান থেকে এটা কত ছিল, তাহলে সেটা থেকে আমরা 35 ইঞ্চি বাদ দিলে এইটুকু আসতেছি। এইটুকু আসার পরে 1 ফিটের জন্য আমরা শেয়ার ক্যালকুলেশন করব।
ঠিক আছে, এইভাবে আর কি চেক দেব, বুঝছেন এই বিষয়টা? জি, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, আমার কি স্টুডেন্ট শুধু মোশারফ ভাই, আর কোনো স্টুডেন্ট নাই নাকি? ভাইয়া আছি, সমস্যা নাই, আগান। আচ্ছা ওকে, কথা হলো আপনার ল্যাপটপ দিয়ে জয়েন করছেন না, শব্দ আসে। আচ্ছা দেখেন, এই যে 1 ফিটের জন্য চেক দিছি নাকি বেশি পুরোটার জন্য চেক দিয়েছি? এটা ইনটু এটা, ও পুরোটার জন্য চেক দিছি, পুরোটার জন্য দেওয়া যায়, 1 ফিটের জন্য দেওয়া যায়, হ্যাঁ সমস্যা নাই এটা। আচ্ছা, পুরোটার জন্য যদি চেক দেই তাহলে আমরা কলাম ফেজ থেকে ডি ডিস্টেন্স দূরে যাব। ধরেন কলাম ফেজ থেকে আমাদের ডি ডিস্টেন্স এরকম লেভেলে একটা লাইন আছে, তাহলে এটুকু কত আমাদের ডি, তাহলে এখান থেকে এটা হচ্ছে 13 ফিট, আর এই ডিটা আমরা বাদ দিয়ে কতটুকু পাচ্ছি এটুকু, সেটা একটু ক্যালকুলেশন করি। তাহলে আমার টোটাল আছে 12 ফিট, 12কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি আসে কত, 6 ফিট, মানে টোটাল বলতে এখান থেকে এইটা আছে আমার 12 ফিট, ঠিক আছে। আচ্ছা, কলাম ফেজ থেকে 1 ফিট আরও বাদ দিচ্ছি, তাহলে 1 ফিট বাদ দিলে পাচ্ছি 5 ফিট, 5 ফিট থেকে আমরা আরও বাদ দিচ্ছি কত, 35 ইঞ্চি, মাইনাস 35/12 কত আসে দেখেন তো, 3 বারং 36, তাহলে 2.0 কত 1 ইঞ্চি সমান 0.83 না, এত ফিট, ঠিক আছে নাকি দেখেন তো? তার মানে এখান থেকে এটুকু আসতেছে 2.083 ফিট, তাহলে এটা গুণন 13 ইন্টু কিউ ইউ, ঠিক আছে। তাহলে আপওয়ার্ড আলটিমেট শেয়ার পাচ্ছি, ভি ইউ পাচ্ছি। আচ্ছা ওকে, আচ্ছা এটা এইভাবে ক্যালকুলেশন করা আছে, এটা এভাবে করা যায় আবার ওইভাবেও করা যায়, হ্যাঁ ওইটা কত 6.667 ইন্টু ওইটা আসতেছে 2.083 ইন্টু 13, দেখেন প্রায় আপনার এইরকমই আসবে, কত আসে, দুটো একই সিস্টেম, প্রায় সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করা হয়েছে, আর এটা জি ভাই, ওইটাই আসে 180.535। আচ্ছা এই রেজাল্টই আসবে, বুঝছেন। আচ্ছা, মানে ক্যালকুলেশন যেটা আপনি যেটা অবলম্বন করতে পারেন, মানে আমরা টোটাল শেয়ার ক্যালকুলেশন করে শেয়ার ডায়াগ্রাম আঁকাইছি এরকম, হ্যাঁ ঠিক আছে। শেয়ার ডায়াগ্রাম আঁকায় কি করছি, এখান থেকে ডিফেন্স দূরে ভিইউ বের করতেছি, ভিইউসি, এরকম জিনিসটা একই জিনিস, এটা ভিইউ এটা ভিইউসি, সিস্টেম একই, যেভাবে করতে পারেন। আচ্ছা, ক্যাপাসিটি শেয়ার হচ্ছে বের করতেছি, এটা 2, হ্যাঁ 2 ফাই রুট ওভার এফসি প্রাইম বি নট, সরি বি নট বলতেছি, বি ডি, এখানে বি হবে 13 ফিট, ঠিক আছে। 13 ফিট বলতে এইরকম হবে, এই 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 যে এই বরাবর যে লেনটা আছে সেই লেনটা হবে, অর্থাৎ পাঞ্চিং ফেল করলে বা বিম শেয়ার ফেল করলে এই বরাবর ফিটে যাবে, হ্যাঁ। আচ্ছা ওকে, এটা করলেন, তারপরে মোমেন্ট দুটার জন্য স্টিল ক্যালকুলেশন করবেন। আচ্ছা, লং ডিরেকশনে যেটা করতেছেন সেটা এই মোমেন্ট কি দিয়ে করতেছেন, এই মোমেন্টকে কি করলেন 12 দিয়ে ভাগ করে পার ফিটে করছেন, ঠিক আছে। এই মোমেন্টটাকে 12 দিয়ে ভাগ করে পার ফিটে করছেন, পার ফিটে করার পরে সেটা দিয়ে স্টিল বের করছেন, মিনিমাম স্টিল বের করছেন, ঠিক আছে। তারপরে টেম্পারেচার বার ইউজ করছেন বা টেম্পারেচার বার বের করছেন। আচ্ছা, এইটা একটু আপনারা প্র্যাকটিস করবেন। তারপরে কি করবেন, লং ডিরেকশন
সরি শর্ট ডিরেকশন ক্যান্টিলিভারের মোমেন্ট বের করবেন, ঠিক আছে? শর্ট ডিরেকশনে ক্যান্টিলিভারের মোমেন্ট বের করবেন, মোমেন্ট বের করে সেটা দিয়ে স্টিল বের করবেন, মিনিমাম স্টিলটা চেক দিবেন। দুটোর ভিতর মিনিমামটা যদি কোনো কারণে বেশি আসে, মিনিমামটা কত আসছে 1.40, অবশ্যই 1.40 স্টিল স্পেসিং করতে হবে। আচ্ছা, এটা কি বুঝতে পারতেছেন সবাই? আছেন সবাই, লাইনে আছেন? জি ভাইয়া। আচ্ছা, এটা কি শেষ করবো নাকি আপাতত এতটুকুই রাখবো? 15 মিনিট টাইম আছে তো ভাইয়া, শেষ করতে পারেন। আরেকটু আগান। এখানে মোমেন্টাস ভাইয়া যে B1 এর অ্যালং এমইউটা যদি বলতেন। B1 এর এমইউ, জি আচ্ছা B1 এর এমইউ বলতে গেলে আমাদের চিত্রটা আঁকায়া নিতে হবে, অর্থাৎ এই জায়গাটা থেকে আমরা আসি। মোমেন্টটা নেব আমরা কলামের ফেসে, ঠিক আছে? এই যে কলাম আছে, এই কলামের ফেসে মোমেন্ট নেব। তার মানে আমরা মোমেন্ট আর্ম পাচ্ছি এইটা, মোমেন্ট আর্ম পাচ্ছি এইটুকু। তাহলে এইটুকু আমাদের আলটিমেটলি কত আসে? আর এইখানে প্রেশার উপরের দিকে আছে কিউ ইউ এর মান হচ্ছে 6.667, ঠিক আছে? এটা যেহেতু এই যে কলামের সাপেক্ষে ক্যান্টিলিভার, কলামটার সাপেক্ষে ক্যান্টিলিভার, এই কারণে মোমেন্টের সূত্র মূলত WL² ডিভাইডেড বাই 2। ডাব্লুর মান হচ্ছে এইটা, আর এল হচ্ছে যে এখান থেকে এইটুক যে এটা বের হয়, 5 ফিট ভাইয়া, 5 ফিট। হ্যাঁ 5 ফিট বের হলে 5 ফিট দিবেন, ঠিক আছে? এখানে কতটুকু দেওয়া আছে, কোথায়? 5 ফিটই আছে। আচ্ছা, 5 ফিট দেওয়া থাকলে 5 ফিট দিয়ে বের করবেন, ঠিক আছে? সেটাতে মোমেন্ট দিয়ে স্টিল বের করবেন, শেষ। বুঝছেন তো নাকি? আচ্ছা, এখন আমরা এই পোর্শনটার স্টিলটা কোথায় কোথায় দেব, কেন দেব, আবার একটু ব্যাখ্যা করে আসি, উপরে যাই। আচ্ছা, হ্যাঁ, এই যে আমাদের মোমেন্টটা মূলত এরকম ভাবে আসতেছে, অর্থাৎ রিফ্লেকশন শ্যাপটা এরকম হচ্ছে, হ্যাঁ? তাহলে স্টিলটা এই যে এই বরাবর যে মোমেন্ট আসতেছে, মানে এই লং ডিরেকশনে যে মোমেন্টটা আসতেছে, তার জন্য স্টিলটা কোথায় দেব? টপ লেয়ারে, হ্যাঁ। আর টপ লেয়ারে রডটা বাইন্ডার হিসেবে একটা দেব হলো টেম্পারেচার বার, ঠিক আছে? আচ্ছা, আর এই দিকে বটম লেয়ারে যে রডটা দেব সেটাও দেব মিনিমাম, ঠিক আছে? বটম লেয়ারে মিনিমামটা দেব। আর এটার নিচ দিয়ে একটা স্টিল দেব, ঠিক আছে? নিচ দিয়ে দিব এইভাবে, সেটা হলো শর্ট ডিরেকশন বরাবর ডিজাইন রড অথবা মিনিমামের সাথে কম্পেয়ার করে যেটা আসে, ঠিক আছে? তাহলে এই ফুটিং এর স্টিলটা এইভাবে প্লেস করব। সবাই বুঝছেন জিনিসটা, বিষয়টা? জি ক্লিয়ার। আচ্ছা, ওকে, আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন। আচ্ছা, দেখি একটু এইভাবে দেওয়া আছে কিনা। হ্যাঁ, এরকম ভাবে দেওয়া আছে, দেখেন। হ্যাঁ, এই যে এই দুইটা রড হচ্ছে ফুটিং এর, আর এখানে নিচে এই দুইটা রড হচ্ছে ফুটিং এর। আর এই যে এই রডটা হলো বিমের রড, এই বরাবর এক্সটেনশন করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই বরাবর এক্সটেনশন করে দেওয়া হয়েছে, এই দুইটা বিমের রড এক্সটেনশন করে দেওয়া হয়েছে। আচ্ছা, যাই হোক, ওকে। তারপরে কি করবেন? ফুটিং 2 কোথায়? আচ্ছা, এই ফুটিংটা ডিজাইন করবেন। আচ্ছা, এই ফুটিংয়ে অবশ্যই পাঞ্চিং শেয়ার চেক দিবেন আগে। পাঞ্চিং শেয়ারটি ধরে নিলেন, ভিউ ক্যালকুলেশন করবেন সেম ওয়েতে। লোড দেওয়া আছে কলামে যে লোড, সেই লোড থেকে পাঞ্চিং জোনে যে এরিয়াটা আছে সেই এরিয়া থেকে আপওয়ার্ড প্রেশার গুণন করে বাদ দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, 5VCটা ক্যালকুলেশন করবেন একইভাবে। তারপরে এখন দেখবেন যে কলাম ফেস থেকে আপনি দূরত্বে আসলেন, কলাম ফেস খেয়াল করেন একটু।
ধরেন এইখান থেকে আপনার কলাম ফেস থেকে ডিস্টেন্স দূরে যদি আসেন, ঠিক আছে, এখান থেকে এইটা আছে মূলত কতটুকু কেউ বলতে পারবেন? 1. ধরেন 5 ফিট, 1.5 ফিট আছে, ঠিক আছে। এটা যদি 1.5 ফিট থাকে তাহলে আমাদের টিটা কত নিচ্ছি, ডিটা কত হচ্ছে? 19 ইঞ্চি। খেয়াল করেন, 1.5 ফিট থেকে বেশি না? 1.5 ফিট থেকে 19 ইঞ্চি বেশি। 1.5 ফিট থেকে 19, বেশি। হ্যাঁ 19 ইঞ্চি বেশি, মানে ডি ডিস্টেন্স কি বাইরে চলে যাচ্ছে, আমাদের যে ফুটিং আছে ফুটিং থেকে বাইরে চলে যাচ্ছে। এই কারণে এখানে একটা কথা লেখা আছে, দেখেন, বিম শেয়ার ক্যান নট গভর্ন ডিউ টু ডি গ্রেটার দেন 18 ইঞ্চি বিকজ ডি ইকুয়াল টু 90 ইঞ্চি স্টে আউটসাইড অফ দ্য ফুটিং। ঠিক আছে, এই কারণে এটা আর চেক দেন না দিলেও চলতেছে, জাস্ট এই কথাটুকু লিখে দিলে হচ্ছে। আচ্ছা, একটু মিউট করেন সবাই। আচ্ছা, এখন কি করবেন? এই যে 591 একটা মোমেন্ট আছে, এই মোমেন্টটা আমরা মোমেন্ট ডায়াগ্রাম থেকে নিয়ে নেব। এখানে যে মোমেন্ট আছে না, এই মোমেন্টটা আমরা কনসিডার করব। ঠিক আছে, এই মোমেন্টের জন্য স্টিলটা কোথায় দিতে পারি এই ফুটিং এ বলেন তো একটু? দুই নম্বর ফুটিং এ এই মোমেন্টের জন্য স্টিলটা দেখেন, অবশ্যই ডিফ্লেকশন শ্যাফটটা এরকম হবে। তাহলে ওই মোমেন্টের জন্য স্টিল যেটা আসবে সেটা উপরে দেব। ঠিক আছে, বুঝছেন তো নাকি? উপরে। হ্যাঁ, ওই মোমেন্টের জন্য স্টিল যেটা আসতেছে সেটা উপরে দেব। আচ্ছা, আচ্ছা, বাকি আরেকটু খেয়াল করেন, আরেকটু এখানেই বলে যাই। আচ্ছা, দেখেন, বাকি মানে এই সাইডটার জন্য শুধু ডিফ্লেকশন শ্যাফটটা এরকম আমরা দেখলাম। একটু মিউট করেন সবাই। এরকম, এই কারণে স্টিলটা আমরা এই সাইডটার জন্য উপরে দিচ্ছি। বাকি 3 সাইডটা একটু খেয়াল করেন সবাই, ভালো করে একটু খেয়াল করেন। বাকি 3 সাইডে কি এই কলামের সাপেক্ষে ক্যান্টিলিভার, এপাশে ক্যান্টিলিভার, এপাশে ক্যান্টিলিভার, এপাশে ক্যান্টিলিভার, মানে বাকি যে কোনো এক সাইড ডিজাইন করলেই হয়ে যাচ্ছে, যেহেতু আমাদের এটা কি স্কোয়ার। ঠিক আছে, হ্যাঁ, L2 ইকুয়াল টু B2, তার মানে স্কোয়ার ফুটিং। শুধু এই সাইডের জন্য যে রডটা আসতেছে সেই রডটা কোথায় দেব? উপরে দেব। বাকি 3 সাইডই আমাদের ক্যান্টিলিভার, 3 সাইডই যেহেতু ক্যান্টিলিভার, 3 সাইডের জন্য রডটা কোথায় দেব? ক্যান্টিলিভারের নিচে দিব ভাইয়া, নিচের দিকে। রাইট। এবং 3 সাইড, হ্যাঁ 3 সাইড ডিজাইন করা লাগবে না আপনার, এক সাইডে ডিজাইন করলে 3 সাইডে একই স্টিল দিয়ে দিতে পারতেছেন। বিষয়টা ক্লিয়ার কিনা তাই বলেন? ক্যালকুলেশন আমাদের করা আছে, জাস্ট আমাদের কনসেপ্টটা মানে দরকার, বুঝছেন? আসলে আমি যে ক্যালকুলেশন করতে যাব একটা জিনিস, আমার যদি কনসেপ্টই না থাকে, ঠিক আছে, তাহলে আমি ক্যালকুলেশনটা কি করে দেখাবো? এই যে এখানে আপনার ক্যালকুলেশন করা আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে বলছে কি ফুটিং টু কোথায়? হ্যাঁ, ফুটিং টু। আচ্ছা, ফুটিং টু পাঞ্চিং শেয়ার চেক দিলেন। বিম শেয়ার তো আমি বলে দিলাম যে বিম শেয়ার যেহেতু ডি ডিস্টেন্স ফুটিংয়ের ফেস থেকে, অর্থাৎ এক্সটেরিয়র ফেসগুলো থেকে বাইরে যাচ্ছে, এই কারণে বিম শেয়ার ফেল করতেছে না। আচ্ছা, তারপরে মোমেন্ট ক্যালকুলেশন করতেছেন, এইটা ডায়াগ্রাম থেকে মোমেন্ট নিলেন, ঠিক আছে, এল ডিরেকশনের ডায়াগ্রাম থেকে মোমেন্ট নিলেন, সেটা দিয়ে স্টিল বের করলেন, মিনিমামের সাথে চেক দিবেন, যেটা হবে এই যে লিখে দেওয়া আছে টপ ফেসে হচ্ছে, আর বাকি 3 সাইডটা এই যে অ্যাট বটমে লিখে দেওয়া আছে, ঠিক আছে। এবং এইটার ক্যালকুলেশনগুলো ক্যান্টিলিভার হচ্ছে 1.5 ফিট করে ক্যান্টিলিভার, হ্যাঁ 1.5 ফিট করে ক্যান্টিলিভার। আচ্ছা, এস মিনিমাম 200 বিডি ডিভাইডেড বাই FY,
ফুটিং এর থিকনেস দিয়ে চেক দিয়েন। হ্যাঁ, আচ্ছা, ওকে, আমার মনে হয় এখন পারবেন আপনারা, জাস্ট স্টাডি করবেন একটু। মোহাম্মদ বললেন 19 কেন 19? 19 কেন, সেটাই তো আমার কোশ্চেন ভাই। এই যে দেখেন, আমরা এই মানে আমরা দুইটা ফুটিং এ আলাদা আলাদা ডিজাইন করতে পারি। দুইটা ফুটিং এর থিকনেস যে একই রাখতে হবে এমন না, ফুটিং এর থিকনেস আমরা আলাদা আলাদা করতেছি, ঠিক আছে? দুই পাশে দুইটা ফুটিংই। আচ্ছা, এই পাশে ফুটিং এর থিকনেস আমরা 18 ইঞ্চি রাখছি, ডি কত হচ্ছে 19 ইঞ্চি। কিন্তু আমার এইখান থেকে এইটা কত আছে, 1.5 ফিট আছে। 1.5 ফিট মানে কত, 18 ইঞ্চি না? 18 ইঞ্চি। আচ্ছা, তাহলে আমার 19 ইঞ্চি যখন যাচ্ছি আমরা, 18 ইঞ্চি পার হয়ে যাচ্ছে, এই কারণে বিম শেয়ার উৎপন্ন হবে না। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এই তো এইভাবে মোটামুটি প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আমার মনে হয় এখানে আর প্রবলেম হওয়ার কথা না, যেহেতু আগে আরো দুইটা ফুটিং আমরা করে আসছি অলরেডি। তো ঠিক আছে, এটা প্র্যাকটিস করেন। আর যদি প্রবলেম হয় আগামী ক্লাসে ইনশাল্লাহ প্রবলেম আপনাদের দেখবো। কারণ সমস্যা হয় কি আপনাদের, আমি লিঙ্ক দেওয়ার পরে অনেকেই 10-15 মিনিট পরে জয়েন